আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি ইংরেজি দ্বিতীয় পত্র তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছো। এখন আমাদের আইসিটি পরীক্ষা নিয়ে ভাবতে হবে এবং আইসিটির প্রস্তুতি নিতে হবে। সেই লক্ষ্যে আজকে যে ক্লাসটা আমরা আপলোড করতেছি, অর্থাৎ যে ক্লাসটা আমরা শুরু করতেছি, অলরেডি কিন্তু আমরা সিকিউ ক্লাসটা আপলোড করেছি। সেখানে খুব ভালো রেসপন্স ছিল এবং অতটুকু পড়লেই ইনাফ, আর অন্য কিছু পড়ার দরকার নাই তোমার। তো এবার আমরা একটু এমসিকিউ নিয়ে আমরা আর কি শুরু করছি। আতিক, আমরা কতগুলো এমসিকিউ সলভ করবো এখানে? আমরা 160টার বেশি এমসিকিউ সলভ করব, মানে 160 প্লাস। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে তোমরা এরকম চিন্তা করো না যে 160টাই করে চলে যাবা, জীবনে পড়ো নাই এটা আবার দেখে যে তুমি এসে কমেন্ট বক্সে গালিগালাজ করবা। আমি আগে বলছি এরকম স্টুডেন্ট যেন কেউ না দেখে ভিডিওটা। আমরা এমন করে অ্যানালাইসিসের ভিত্তিতে এটা রেডি করেছি, সর্বনিম্ন পাস করার জন্য যে মার্কটা প্রয়োজন এই ভিডিওতে সেটা আমি তোমাকে এনশিওর করতে পারি। কিন্তু 25-এর মধ্যে তুমি 25 পাবা, এটা কিন্তু কখনো এই ক্লাস না। আর এটা আমি না, বাংলাদেশের কোনো টিচারই 25-এর মধ্যে 25টা কম দিতে পেরেছে কিনা আমি জানি না। যদি তোমার জানা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এই ক্লাসটা তুমি যদি আগে পড়াশোনা করে থাকো, তোমার জন্য একটা আশীর্বাদ স্বরূপ ক্লাস, এবং এইটা তুমি পরীক্ষার পরে এসে মিলাই নিও যে তুমি পাস মার্ক যতটুকু প্রয়োজন সেটা তুমি এখান থেকে কমন পাচ্ছ। আমরা কথা আর বাড়াবো না। আতিক, তুমি হচ্ছে শুরু করো। আর কোন অধ্যায় থেকে আমরা শুরু করতেছি? আমরা কোনো অধ্যায় ভিত্তিক আলাদা করিনি, একবারে কম্বিনেশন করে তৈরি করেছি। মানে যে এমসিকিউ গুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো, তাহলে শুরু করো। ওকে, চলো আমরা কথা বলবো না একদমই, আমরা শুরু করব। এক্স অর গেট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? ঠিক আছে, তো তোমরা জানো এক্স অর গেট হচ্ছে একটা কি গেট? বিশেষ গেট, তাই না? এই বিশেষ গেটের ক্ষেত্রে, এক্স অর গেটের ক্ষেত্রে আমরা সমীকরণটা কি পাই? আমরা এরকম সমীকরণ পাই যে এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। এই ইকুয়েশনটা সবারই জানা আছে, তাই না? এটা হচ্ছে এক্স অর এর ইকুয়েশন। তো এই ইকুয়েশনের দিক তাকালেই তুমি বুঝতে পারবা যে এই গেটটা তৈরি করতে অ্যাকচুয়ালি কি কি গেট দরকার পড়ে। দেখো এখানে এর উপরে কি আছে? বার আছে, তার মানে এখানে কি লাগতেছে? একটা নট গেট লাগতেছে। এর উপরে বার আছে, এই যে বি এর উপরে বার আছে, তাহলে এ বার বি বার এগুলো তৈরি করার জন্য তোমার কি লাগতেছে? নট গেট লাগতেছে। এখানে একটা যোগ চিহ্ন দেখতেছো, তার মানে তোমার অর গেট লাগতেছে। ওকে, এই যে এখানে গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন আছে, তাহলে এই গুণ চিহ্নগুলো করার জন্য তোমার কি লাগবে? অ্যান্ড গেট লাগবে, কারণ অ্যান্ড কি করে? গুণ করে। তাহলে এই ইকুয়েশনে বারের জন্য নট গেট, যোগের জন্য অর গেট, আর গুণের জন্য অ্যান্ড গেট লাগতেছে। এবার দেখো প্রশ্নে বলতেছে এক্স অর গেট তৈরিতে কি কি ব্যবহৃত হয়, তাহলে অর গেটও লাগে, এন্ড গেটও লাগে, নট গেটও লাগে। এটা বহুপদী প্রশ্ন, কারণ বহুপদী সবচেয়ে জটিল হবে পরীক্ষাতে। সো আমরা বেশি বেশি বহুপদী প্র্যাকটিস করব, যাতে বহুপদীটা তুমি ইজিলি সমাধান করতে পারো। তাহলে তিনটা অপশনই সঠিক। এখন প্রশ্নে যে সবসময় এক্স অর থাকবে এমন কোনো কথা না। আমরা এক্স অর পড়তেছি, তার মানে এক্স অরই থাকবে, এটাই পড়ে যাবে এমন কোনো কথা না। তোমার প্রশ্নে বললো এক্স নর গেট তৈরিতে কি কি গেট লাগে, প্রশ্নে এটাও বলতে পারে এক্স নট তৈরির ক্ষেত্রে কি কি লাগে। তাহলে এক্স নরের সমীকরণটা কি মনে করো? এক্স নরের ইকুয়েশন মনে আছে না তোমাদের? এক্স নরের ইকুয়েশন কি? এক্স নরের ইকুয়েশন হচ্ছে এরকম, এ বার ইন্টু বি বার প্লাস এ ইন্টু বি। এটা হচ্ছে এক্স নরের ইকুয়েশন। তাহলে বলো তো এই সমীকরণটা তৈরির জন্য কি কি গেট লাগবে? এর উপরে বার আছে, বি এর উপরে বার আছে, তার মানে নট গেট লাগবে। এখানে গুণ চিহ্ন আছে, তার মানে এন্ড গেট লাগবে। এখানে যোগ চিহ্ন আছে, তার মানে অর গেট লাগবে। তাহলে এক্স নট গেট যদি প্রশ্নে বলতো, সেক্ষেত্রেও তিনটা অপশনই সঠিক হতো, অর গেট, এন্ড গেট, নট গেট, এই তিনটাই লাগতো। বুঝতে পারছো? এইভাবে প্রশ্ন আমি যেটা করতেছি এর সাথে রিলেটেড যে তথ্যগুলো আছে সেগুলো তুমি পড়ে নিবা, যাতে তোমাকে এক্স অর দিয়ে আমি করাই দিছি, এক্স নট দিয়ে প্রশ্ন দিলে তুমি আর পারলা না, এটা যাতে না ঘটে। ঠিক আছে, এরপরে দেখো তথ্য সংরক্ষণের সাথে জড়িত কি? তথ্য সংরক্ষণ, ধরো এটা আনকমন প্রশ্ন, তোমার আসে নাই, মানে তুমি পারতেছো না, জানো না যে এটার সাথে কি রিলেটেড, তাহলে অপশনগুলোর দিকে ভালো করে দেখবা। এই যে অ্যাডার দেখতেছো, এই অ্যাডারের কাজ কি? অ্যাডারের কাজ হচ্ছে যোগ করা। এটা তো তুমি জানো যে অ্যাডার কি করে? অ্যাডার হচ্ছে যোগ করে। অ্যাডার কি করে? যোগ করে। এখন তার মানে তোমার কি হবে? তার মানে বাকি যে দুটো অপশন আছে নিঃসন্দেহে এই দুটো অপশন সঠিক হবে, কারণ এটা বহুপদী প্রশ্ন। প্রশ্নের সাথে তুমি অপশন বুঝতেছো না, যে এমন একটা প্রশ্ন পড়ছে যে প্রশ্নটা তোমার কাছে কমন নাই, তখন তুমি এখন অপশনের দিকে তাকাও। হ্যাঁ, তাহলে কিন্তু তুমি বের করতে পারবা যে এখানে একটা অপশন আছে অ্যাডার। অ্যাডার তো কোনোভাবেই এটার সাথে রিলেটেড না, কারণ অ্যাডারের কাজ হচ্ছে যোগ করা। এটা সকলেই জানে, আইসিটি যারা বই খুলছে পড়ছে সবাই জানে যে অ্যাডারের কাজ হচ্ছে যোগ করা। তাহলে আমাকে বলতেছে তথ্য সংরক্ষণের সাথে জড়িত কি? তাহলে ফ্লিপ ফ্লপ হবে এবং রেজিস্টার হবে। ফ্লিপ ফ্লপ আর রেজিস্টারের কাজ হচ্ছে এই যে আমরা যে মেমোরি কার্ড তৈরি করি না, বা যে মেমোরিতে আমরা ডেটাগুলো স্টোর করে রাখি, এই মেমোরি কার্ডের মূল উপাদান হচ্ছে রেজিস্টার, ফ্লিপ ফ্লপ। এরাই মূলত একটা তথ্য বা বাইনারি যে নাম্বারগুলো আছে সেগুলোকে স্টোর করে রাখে, নিজের কাছে জমা করে রাখে। বুঝতে পারছো? এখন প্রশ্ন কমন হয় নাই তুমি ঘাবড়ায় যাবা এমন কোনো বিষয় না, মাথা ঠান্ডা করবা, করে অপশনগুলোর দিকে খুবই ভালো করে ভাইয়া তাকাবা, তাকালেই দেখবা যে সঠিক অপশনটা তোমার সামনে চলে আসবে। একটু
একটু ঠান্ডা মাথায় তাকালেই সঠিক অপশনটা কিন্তু তোমার কাছে চলে আসবে। আর আইসিটিতে হুবহু প্রশ্ন কমন আনানো এমসিকিউ খুবই জটিল, খুবই জটিল। তুমি বিগত 2-3 বছরের প্রশ্ন দেখবা যে মানে ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলো এত জটিল হয়ে আসতেছে যে সরাসরি কমন দেওয়া খুব মুশকিল। তবে এইভাবে চিন্তা ভাবনা করে যখন অ্যান্সার করবে তখন তুমি পারবা। কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে? সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। চলো আমরা অপশন দেখে দেখে বিচার করি। ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে বিপরীত করা। ন্যান্ডের কাজ কি? গুণ করে বিপরীত করা। তাহলে ইনপুট যদি সবগুলো তুমি 0 দাও তাহলে ন্যান্ড গেট কি করবে? 0 0 গুণ করলে 0, তার বিপরীত 1, তার মানে আউটপুট 1 হইতেছে। এই অপশনটা সঠিক। নর গেটের কাজ কি? নর গেটের কাজ হচ্ছে যোগ করে বিপরীত করা। তাহলে ইনপুটে 0 আছে দুইটা, 0 আর 0 যোগ করলে 0, তার বিপরীত 1, তার মানে এটাতেও আউটপুট 1 হইতেছে। তাহলে নরও সঠিক। এরপরে আছে এক্স নর গেট। এক্স নর গেট হবে কি হবে না, এটাই তো মেন প্রশ্ন। এক্স নর গেট কি করে মনে রাখবা, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে, বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 হবে, আউটপুট 0 হবে। এই কথাটা মনে রাখবা। কিসের ক্ষেত্রে? যে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 হবে। এটা কিসের ক্ষেত্রে? এক্স নরের ক্ষেত্রে। এবার দেখো ইনপুটে কি আছে? দুইটা 0 আছে, তাহলে কি বিজোড় সংখ্যক 1 আছে? নাই, তাহলে আউটপুট কত হবে? 1 হবে নিঃসন্দেহে। তাহলে এই অপশনটাও আমাদের সঠিক। কথা ভালো করে বুঝো, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0 হবে। বিজোড় সংখ্যক 1 কি আছে? নাই তো। ইনপুটে এবার কি আছে? দুইটা 0 আছে, দুইটা 0 থাকলে কি হবে? আউটপুট নিঃসন্দেহে 1 হবে, তাই না? তাহলে তিনটা অপশন যে ছিল, তিনটা অপশনই সঠিক। এরপরে দেখো 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটি? 8 ভিত্তিক মানে কি? 8 ভিত্তিক মানে সংখ্যা থাকবে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে টোটাল কয়টা হলো? টোটাল 8টা হলো। তাহলে সেটাকে বলা হবে 8 বেস বা 8 ভিত্তিক। তাহলে 8 ভিত্তিক সংখ্যা এখানে কোনটা? 0 আছে, 7 আছে, 8 কিন্তু হচ্ছে না। 8 কিন্তু 8 ভিত্তিক সংখ্যার মধ্যে পড়ে না। 8 ভিত্তিক সংখ্যার মধ্যে কত থেকে কত পড়ে? 0 থেকে 7 পর্যন্ত পড়ে। সার্বজনীন গেট কোনটি? এগুলো একদমই মুখস্থ করার মতো প্রশ্ন। তোমরা জানো যে সার্বজনীন গেট হচ্ছে দুটা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। এই দুটা হচ্ছে সার্বজনীন গেট, ন্যান্ড গেট আর নর গেট, এই দুটা সার্বজনীন গেট। এগুলো মুখস্থ রাখতে হবে। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটি? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে ভারতীয় যে পদ্ধতি, সেই পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। তারপরে মায়ান পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, চীনের যেটা ছিল সেটাও 10। এই তিনটাই হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তারপরে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য কি? ওয়াইফাই, ঠিক আছে, ওয়াইফাই কি জিনিস? এই যে তোমাদের যে রাউটার আছে না, যে রাউটার, সে রাউটারটা হচ্ছে ওয়াইফাই। আর ওয়াইম্যাক্স কোনটা? এই যে তুমি মোবাইল ফোনের যে টাওয়ার দেখছো না, টাওয়ারে যে সাদা কালারের যে যন্ত্রগুলা দেখো, এটা হচ্ছে ওয়াইম্যাক্স। এখন এই রাউটার আর ওয়াইম্যাক্স মানে মোবাইল ফোনের টাওয়ার আর তোমার বাসার রাউটার, এই দুটার মধ্যে ডিফারেন্স কি? এটা তোমার বলতেছে। কাভারেজ এরিয়াতে পার্থক্য আছে, ঠিক আছে। রাউটার কি করে? তোমার বাসা বা রুমের মধ্যে সার্ভিস দিবে, আর একটা মোবাইল ফোনের টাওয়ার কি করে? পুরো একটা শহরকে কাভারেজ দেয়, তাই না? তাহলে কাভারেজ এরিয়ার মধ্যে পার্থক্য আছে। ট্রান্সমিশন মোড দুটাতেই সেম, আর ট্রান্সমিশন স্পিডে পার্থক্য আছে। দুটা রাউটার যদি পাশাপাশি রাখো তাও তো দেখবে যে দুটা রাউটারের স্পিডেও পার্থক্য হবে। তাহলে ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর পার্থক্য হবে না? তাহলে এখানে 1 আর 3 নাম্বারটা সঠিক। ট্রান্সমিশন মোড দুটার ক্ষেত্রেই সেম, কিন্তু কাভারেজ এরিয়ার ক্ষেত্রে পার্থক্য আছে, আর ট্রান্সমিশনের যে গতি সেটার মধ্যে পার্থক্য আছে। তারপরে বলতেছে সুইচের বৈশিষ্ট্য কোনটি? মনে রাখবা এমসিকিউ এর সবচেয়ে জটিল প্রশ্ন হবে দ্বিতীয় অধ্যায় থেকে। এজন্য দ্বিতীয় অধ্যায়টা তোমাকে খুব ভালো করে পড়তে হবে। অধ্যায় 2 এত পরিমাণ ইনফরমেশন আছে যে মনে রাখা খুব ডিফিকাল্ট, এবং এখান থেকে ঘুরে পেঁচায় প্রশ্ন করা সম্ভব। এই টাইপের প্রশ্নগুলো খুব হয় দ্বিতীয় অধ্যায় থেকে। এখন সুইচের বৈশিষ্ট্য কি? সুইচের বৈশিষ্ট্য এটা ডেটা ফিল্টারিং করে, ঠিক আছে, আর এটা ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে। আর ডেটা ব্রডকাস্টিং এটা করে না। ব্রডকাস্টিং করা মানে কি? ব্রডকাস্ট করা মানে হচ্ছে যে তার অধীনে যে যে আছে সবার কাছে সেই ডেটাটা পাঠিয়ে দিবে, এটা হচ্ছে ব্রডকাস্ট। যে আমি কি করব, একটা মেসেজ পাঠাবো, তো আমার ফোনের যত নাম্বার আছে আমি সবার কাছে মেসেজটা পাঠাইলাম, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে ব্রডকাস্ট। আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি আর কি। টিভির যে সম্প্রচার সেটাকে বলা হয় হচ্ছে ব্রডকাস্ট, ঠিক আছে। তো এটা ব্রডকাস্ট করে না, এটা কি করে না, ডেটাটা সবার কাছে পাঠায় না, শুধুমাত্র সিলেক্টেড ইউজার যারা আছে, নির্দিষ্ট যে ইউজারগুলো আছে তাদের কাছেই, শুধুমাত্র যাদের অনুমোদন আছে তাদের কাছেই শুধু ডেটা পাঠায়। এটাই হচ্ছে সুইচের বৈশিষ্ট্য। আর ডেটা ব্রডকাস্টিং করে কে? যদি বলতো হাবের ক্ষেত্রে আমরা বলতাম যে হাব কি করে? হাব হচ্ছে ডেটা ব্রডকাস্টিং করে, আর সুইচ ডেটা ব্রডকাস্টিং করে না, ঠিক আছে। এরপরে বলতেছে ব্যান্ডউইথের অন্য নাম কি? ব্যান্ডউইথ মানে হচ্ছে ডেটা চলাচলের হার,
ঠিক আছে, ডেটা চলাচলের হার, এটাকে কি বলা হয়? ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয়, মানে কত গতিতে ডেটাটা চলতেছে সেইটা। তারপর বলা হয় ব্যান্ড স্পিড, ঠিক আছে। আর মোবাইল স্পিড, এটা মোবাইল স্পিড বলা হয় না, এটাকে বলা হয় ডেটা চলাচলের হার বা ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ড স্পিড, এটা বলা হয়। কম্পিউটারের নেটওয়ার্কের উদ্দেশ্য কি? কম্পিউটারের যে নেটওয়ার্ক মানে হচ্ছে একটাকে আরেকটার সাথে যুক্ত করা, একাধিক কম্পিউটারকে একসাথে যুক্ত করা হয়েছে, সেটাকে বলা হবে নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের উদ্দেশ্য কি? হার্ডওয়্যার শেয়ার করা, রিসোর্স যেটা সেটা শেয়ার করা, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, ইনফরমেশন শেয়ার করা, তিনটাই সঠিক। এবং নেটওয়ার্ক তৈরির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে তিনটা, এটা মনে রাখতে হবে যে নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য তিনটা, এই হচ্ছে সেই তিনটা উদ্দেশ্য। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে কি? বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, ঠিক আছে। একটা ডেটা যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে পাঠাই, তখন ডেটাটা যাতে ভুলভ্রান্তি না হয় এবং সিকিউরিটি মেনটেনের জন্য আমরা ডেটা শুরুতে স্টার্ট বিট এবং ডেটা শেষে স্টপ বিট ব্যবহার করি, যেটাকে আমরা বলি বিট সিনক্রোনাইজেশন। তো এই যে বিটের শুরুতে, ডেটার শুরুতে কি করতেছে? একটা 1 যুক্ত করতেছো, শেষে 2টা 0 যুক্ত করতেছে, এটাকে বলা হয় বিটের সমন্বয় পদ্ধতি, ঠিক আছে, এটা সঠিক। তারপর বিটের বিন্যাস ও সংযুক্তি, এটাও সঠিক। আর ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি করা, এটা সঠিক নয়, এটাতে ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি হয় না, বিটের সমন্বয় হয়, বিটকে সহজে যাতে নির্ভুলভাবে পাঠানো যায় সেটা দেখা হয়। বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত হয় কোনটিতে? বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে। ডিএনএ ম্যাপিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, জিন ফাইন্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, মেশিন লার্নিং এ ব্যবহার করা হয় না, কারণ মেশিন লার্নিং হচ্ছে, এই সেক্টরটা হচ্ছে এআই এর জন্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেক্টর হচ্ছে মেশিন লার্নিং। তাহলে বাদ বাকি যে দুটো আছে সেই দুটো সঠিক। এবার চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে কোথায়? চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজি মানে হচ্ছে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র বস্তু নিয়ে যেখানে গবেষণা করা হয়, আণবিক বা পারমাণবিক বস্তুর পর্যায়ে যেখানে গবেষণা করা হয়, সেই প্রযুক্তিটাকে বলা হবে ন্যানো টেকনোলজি। তো এটা ব্যবহার করা হবে কোথায়? এন্ডোস্কোপিতে ব্যবহার করা হয়, কোলোনোস্কোপিতে ব্যবহার করা হয়, এক্স রেতে ব্যবহার করা হয় না, ঠিক আছে, এক্স রেতে ব্যবহার করা হয় না। এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এগুলাতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। এবার বলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারে কি হবে? জীব বৈচিত্র্যের উদ্ভব হবে, নতুন জাতের উদ্ভিদ তৈরি করা সম্ভব হবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, বেশি ফলন করা সম্ভব জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে, আর দেশীয় প্রজাতির বিলুপ্ত হবে। এই অপশনটা অনেকেই ভুল বলে, এই অপশনটাও কিন্তু সঠিক, ঠিক আছে। হাইব্রিড, এখন চারিদিকে যা দেখতেছো সবই না হাইব্রিড না, দেশীয় জিনিস যেটা, সেটা কি আর পাওয়া যায়? বড়ই দেখবা বাজারে, ওই যে আমাদের দেশীয় টক বড়ই, এটা কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন দেখবা আপেল কুল, বায়োকুল, বিশাল বিশাল বড় বড় সাইজের বড়ই পাওয়া যায় বাজারে, তাই না? তো এইগুলা পাওয়া যায় কিভাবে? এগুলো হচ্ছে সবই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফলে তৈরি ফসল বা উদ্ভিদ। সেক্ষেত্রে কি হচ্ছে? দেশীয় প্রজাতি বিলুপ্ত হওয়ার চান্স আছে, ভয়াবহ রকমের চান্স আছে। সো এই অপশনটাও কিন্তু সঠিক। অনেক গাইডে, অনেক বইয়ে দেখবে এই অপশনটা ভুল দেওয়া আছে, কিন্তু এটা ভুল না, এটাও সঠিক অপশন। এটা তোমাদের বোর্ড বইয়ে ইনফরমেশনটা দেওয়া আছে দেখবা, এবং বোর্ড বইয়ে যে জিনিসটা দেওয়া আছে সেটাই সঠিক। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র কি? কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র মেশিন লার্নিং, ডিপ লার্নিং। ই লার্নিং তো হবে না, এটা তো প্রশ্ন দেখি তুমি বুঝতেছো যে ই লার্নিং আলাদা জিনিস। বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি ব্যবহৃত হয় কোথায়? বায়ো ইনফরমেটিক্স এর কাজ কি? বায়ো ইনফরমেটিক্স এর কাজ হচ্ছে জীবকে শনাক্ত করা, অদ্বিতীয়ভাবে শনাক্ত করা, এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর কাজ, ঠিক আছে। এটা কি হয়? বাড়ির নিরাপত্তায় ব্যবহার হয়, যে বাড়িতে তুমি যাদের অনুমতি নেই তাদেরকে ঢুকতে দিবে না, সেক্ষেত্রে তুমি বায়োমেট্রিক্স ব্যবহার করতে পারো। উপস্থিতি নিশ্চিত করতে ব্যবহৃত হয়, তোমাদের অনেকের কলেজেই এইটা আছে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করতে হয়। অপরাধী শনাক্তকরণেও ব্যবহার হয়, এখনো ডিএনএ টেস্ট করা হয়, তারপর ওই যে খুনের জায়গা থেকে কি করা হয়? ফিঙ্গারপ্রিন্ট কালেকশন করা হয়, করে এগুলা দিয়ে অপরাধীকে শনাক্ত করা যায়। তাহলে বায়োমেট্রিক্স পদ্ধতির ক্ষেত্রে এই তিনটাই সঠিক। এবার স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন কি? স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে HTML দরকার হয় এবং CSS দরকার হয়। স্ট্যাটিকের ক্ষেত্রে HTML এবং CSS দরকার হয়, আর ডাইনামিক ওয়েবের ক্ষেত্রে এই PHP লাগে, SQL লাগে, ASP লাগে, JSP লাগে, এগুলা ব্যবহৃত হয় ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে, মানে জাভা স্ক্রিপ্ট আর কি, ঠিক আছে। এই জিনিসগুলা ব্যবহার হয় ডাইনামিকের ক্ষেত্রে, আর স্ট্যাটিকের ক্ষেত্রে শুধুমাত্র HTML এবং CSS ব্যবহার করা হয়। এ ট্যাগের অ্যাট্রিবিউট কি? এ ট্যাগ এর কাজ হচ্ছে লিঙ্ক যুক্ত করা। এটা কি করে? এটা লিঙ্ক সংযুক্ত করে। এ ট্যাগের কাজ হচ্ছে লিঙ্ক যুক্ত করা। তো এ ট্যাগের ক্ষেত্রে অ্যাট্রিবিউট টার্গেট, এটা একটা, HREF এটা একটা, ঠিক আছে। এই দুটো হচ্ছে এ ট্যাগ বা
তোমার লিঙ্ক ট্যাগের ক্ষেত্রে অ্যাট্রিবিউট। টার্গেট কি করে? টার্গেট নতুন পেজে ওয়েবসাইটকে, মানে যে জিনিসটা লিঙ্ক করা আছে সেটাকে নতুন পেজে দেখানোর জন্য টার্গেট ব্যবহার করা হয়। আর এইচআরইএফ এটা নর্মাল একটা অ্যাট্রিবিউট, যেটার ক্ষেত্রে যে কোনো লিঙ্ক যুক্ত করার ক্ষেত্রে এইচআরইএফ ব্যবহার করা হবে। তারপরে ইটালিক করার ক্ষেত্রে কোন ট্যাগ ব্যবহার হয়? ইটালিক মানে তো বোঝো, ডান দিকে একটু বাঁকানো লেখা থাকে। ইটালিক করার জন্য আই এটা একটা ব্যবহার করা হয়, অথবা ইএম এই ট্যাগটা ব্যবহার করা যায়। ইটালিক এই নামে কোনো ট্যাগ নাই, তাহলে ইএম অথবা আই এই দুটো ট্যাগ ব্যবহার করে একটা টেক্সটকে আমরা ইটালিক করতে পারি। এইচএসসি শব্দের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? এইচএসসি শব্দের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট হতে পারে কোনটি? এই যে এইচএসসি, এই যে এখানে আছে, এর জন্য কি কি অ্যাট্রিবিউট আছে দেখো। এর জন্য অ্যাট্রিবিউট আছে এই যে কালার, একটা অ্যাট্রিবিউটই দেখা যাচ্ছে এখানে বলতেছে এইচএসসি শব্দের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট হতে পারে। আচ্ছা, ফন্টের ক্ষেত্রে এই যে ফন্ট ট্যাগ এখানে দেওয়া আছে, ঠিক আছে। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট তিনটা। একটা হচ্ছে কালার, যেটা এখানে দেওয়া আছে, কালার এটা রং করার জন্য ব্যবহার হয়। 2 নাম্বার হচ্ছে ফন্ট ফেস, এটা লেখার স্টাইল পরিবর্তনের জন্য ব্যবহার হয়। আর আরেকটা আছে যেটাকে আমরা বলি সাইজ, যেটা লেখাকে ছোট বড় করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এখানে বলতেছে এইচএসসি শব্দের জন্য, তো এইচএসসি এই যে শব্দটা আছে এই শব্দের জন্য ট্যাগটা কি? ট্যাগটা হচ্ছে ফন্ট ট্যাগ। তো ফন্ট ট্যাগের ক্ষেত্রে অ্যাট্রিবিউট তিনটা, একটা হচ্ছে কালার, ফেজ আর সাইজ। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, ফন্ট ফেজ দেওয়া আছে আর ফন্ট সাইজ দেওয়া আছে। তাহলে এই দুটো সঠিক। এইচআরইএফ এটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় বলো দেখি? এইচআরইএফ এটা ব্যবহার হয় এই ট্যাগের ক্ষেত্রে, লিঙ্ক তৈরির ক্ষেত্রে। বুঝা গেল? উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য কোড কোনটি? এখানে কি রং দেওয়া আছে দেখো, এই যে এখানে ফন্ট কালার দিয়ে রেড দেওয়া আছে। রেডের জন্য ট্যাগ কি হবে? এই যে এরকম দেখতেছো, এগুলো অনেকেই মুখস্থ করে, এগুলো অনেক সহজ। সিম্পলি তুমি একটা জিনিস লিখবা, সেটা হচ্ছে আর জি বি। এই জিনিসটা, এই কথাটা তুমি লিখে নিবা। এখানে আর মানে হচ্ছে রেড, জি মানে হচ্ছে গ্রিন, আর বি মানে হচ্ছে ব্লু। এখন তোমাকে বললো লাল রঙের কোড তৈরি করতে, তাহলে এই আর এর জায়গাতে তুমি ব্যবহার করবা ডাবল এফ। গ্রিন লাগতেছে না, সো এর মান হবে 00। ব্লু লাগতেছে না, তাহলে এর মান হবে 00। তাহলে ডাবল এফ 0000, এটা হচ্ছে রেডের জন্য। দেখো ডাবল এফ 0000, ক নাম্বার, এই অপশনটা সঠিক। এখন তোমাকে রেডের পরিবর্তে যদি গ্রিন করতে বলতো তাহলে কি হতো? তাহলে আর এর মান হতো 00, গ্রিনের মান হইতো ডাবল এফ, ব্লুর মান হইতো 00। এইটা হতো কিসের জন্য? সবুজের জন্য। যদি তোমাকে বলতো ব্লু বা নীলের জন্য, তাহলে তুমি আর এর মান দিতা 00, গ্রিনের মান দিতা 00, আর ব্লুর মান দিতা ডাবল এফ। বুঝতে পারছো? এইভাবেই RGB এই শব্দটা লিখে এখান থেকে তুমি যে কোনো রঙের জন্য কোড তৈরি করে ফেলতে পারবা। তো এটা একটু বুঝে নিলে তোমার আর এটা মুখস্থ করতে হবে না, সহজেই করতে পারবা। ইউআরএল এর অংশগুলো কি? ইউআরএল এর কি কি অংশ থাকে? ঠিক আছে, ইউআরএল এ প্রোটোকল নেম থাকে, হোস্ট নেম থাকে, ডিরেক্টরি নেম থাকে, তিনটাই থাকে। প্রোটোকল নেম থাকে, হোস্ট নেম থাকে, ডিরেক্টরি নেম থাকে, সবগুলাই থাকে। ধরো এরকম দেওয়া আছে http facebook.com/home, এরকম দেওয়া আছে। এটাকে বলা হয় ইউআরএল। এটার নাম হচ্ছে ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস। এর প্রথম অংশ এটাকে বলা হয় প্রোটোকল অংশ, এটাকে বলা হয় প্রোটোকল অংশ। তারপরে যেটা দেখতেছো এটাকে বলা হয় সার্ভার অংশ, এই অংশের নাম হচ্ছে সার্ভার অংশ। তারপরে যেটা দেখতেছো এটা হচ্ছে ডোমেইন নেম, এটাকে বলা হয় ডোমেইন নেম বা হোস্ট নেম। ঠিক আছে, এরপর .com যেটা দেখতেছো এটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন, TLD, টপ লেভেল ডোমেইন বা ডোমেইন নেচার বা ডোমেইন প্রকৃতি, এটা। আর এই যে এটা দেখতেছো এটাকে বলা হয় ডিরেক্টরি নেম বা ডাইরেক্টরি নেম।
তাহলে দেখো একটা ইউআরএল এর মধ্যে কি কি থাকে, একটা ইউআরএল এর মধ্যে প্রোটোকল নেম থাকে, সার্ভার নেম থাকে, ডোমেইন নেম বা হোস্ট নেম থাকে, তারপরে কি থাকে টিএলডি মানে টপ লেভেল ডোমেইন বা ডোমেইন নেচার বা ডোমেইন প্রকৃতি থাকে, আর ডিরেক্টরি বা পাথ থাকে। ঠিক আছে, এই হচ্ছে একটা ইউআরএল এর বিভিন্ন অংশ। এই অংশগুলো দেখবা, এটা পরীক্ষার জন্য ভালোই গুরুত্বপূর্ণ আর কি। HTML এর বডি অংশে কি থাকে? HTML এর বডি অংশে ছবি থাকবে, টেবিল থাকবে, টাইটেল থাকবে না। টাইটেল আলাদা একটা সেকশন। টাইটেল কি থাকে না, বডির মধ্যে থাকে না। টাইটেল মানে হচ্ছে শিরোনাম। শিরোনামের জায়গায় কি বডির মধ্যে নাকি বডির উপরে? অবশ্যই বডির উপরে। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহৃত হয় কোনটা? একটু আগে আমি এটা আলোচনা করলাম যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কি হতে পারে। ফন্ট সাইজ, ফন্ট কালার, ফন্ট ফেস, তিনটাই ব্যবহৃত হয়। আউটপুট কত হবে? এই যে এই প্রোগ্রামটা দেওয়া আছে, প্রোগ্রামটার ক্ষেত্রে আউটপুট কত হবে এটা খুবই সহজে বুঝে নাও। আগে তুমি লুপের দিকে তাকাও, আই কত থেকে শুরু হয়েছে এটা দেখো, 3 থেকে, তাহলে তুমি লেখো 3। কত করে বাড়তেছে দেখো, 2 করে বাড়তেছে, তাহলে 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 2 13, 13 আর 2 15, 15 আর 2 17, 17 লিখবো না কেন, বলতেছে আই লেস দেন অর ইকুয়াল 15, অর্থাৎ আই এর মানটা 15 চাইতে ছোট হবে অথবা সমান হবে। ঠিক আছে, এখন এই লাইনে আসো, বলতেছে ইফ আই ইকুয়াল 7, তাহলে 7 কে আই ইকুয়াল 7, তাহলে 7 এটাকে তুমি একটু চিহ্নিত করে রাখো। এই যে 7 এর কথা বলতেছে, চিহ্নিত করে রাখলাম। এবং এই যে এখানে বলতেছে অথবা আই ইজ লেস দেন 12, মানে 12 চাইতে ছোট। 12 চাইতে ছোট কি আছে, আই ইজ লেস দেন 12, 12 চাইতে ছোট হবে। তাহলে 12 বড় কি কি আছে সেটা চিহ্নিত করে রাখো। 12 বড় আছে 13 আর 15, এই মান কয়েকটাকে আমরা চিহ্নিত করে রাখলাম। ঠিক আছে, তাহলে 7, 13, 15 এটাকে চিহ্নিত করে রাখলাম। এবার বলতেছে কন্টিনিউ। কন্টিনিউ করা মানে কি, এই মানগুলোর জন্য তোমাকে স্কিপ করতে হবে। এই মানগুলোর জন্য তোমাকে কি করতে হবে, স্কিপ করতে হবে। তাহলে 7 এর জন্য স্কিপ করবা, 13 এর জন্য স্কিপ করবা, 15 এর জন্য স্কিপ করবা। এবার বলতেছে প্রিন্ট এফ আইসিটি, তাহলে আইসিটি লেখাটা কতবার দেখাবে, কতবার আউটপুট দিবে, একবার, দুইবার, তিনবার, চারবার। কয়বার আউটপুট দিবে, 4 বার আউটপুট দিবে। বুঝতে পারলা? এগুলো কিন্তু খুবই সহজ, এটা বোঝার জন্য প্রোগ্রামের বিশাল এক্সপার্ট হওয়ার তোমার দরকার নাই, তুমি ঠান্ডা মাথায় দেখলেই বুঝতে পারবা। কন্টিনিউ থাকলে কি হয়, স্কিপ হয়। এই ইফের মধ্যে যে যে মানগুলো দেওয়া থাকবে সেই সেই মানের জন্য স্কিপ হবে, আর বাদবাকি যে মানগুলো থাকবে সেগুলোর জন্য আউটপুট দেখাবে। নিচের কোনগুলো কিওয়ার্ড? ঠিক আছে, এখানে কি আছে, ডাবল আছে, ফ্লট আছে, এগুলো হচ্ছে স্ক্যান, এটাও স্ক্যান এফ আসলে। তাহলে ডাবল এবং ফ্লট এটা হচ্ছে কিওয়ার্ড। সি প্রোগ্রামে 32টা সংরক্ষিত শব্দ আছে। এটা কি সংরক্ষিত শব্দ বা কিওয়ার্ড বলা হয়? 32টি কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড গুলাকে তুমি ভেরিয়েবলের নাম হিসেবে ডিক্লেয়ার করতে পারবা না, ঘোষণা করতে পারবা না। 32টা শব্দ আছে। এই শব্দগুলা কি কি? এই যে ডাবল ফ্লট, এই যে আইএনটি পড়ছো, ইফ পড়ছো, ঠিক আছে, এলস পড়ছো, ডু পড়ছো, হোয়াইল পড়ছো, গো টু পড়ছো। এই শব্দগুলা প্রোগ্রামে আলাদা কাজ আছে না? এই যে যে শব্দগুলার প্রোগ্রামে আলাদা কাজ আছে সেগুলাকে বলা হয় হচ্ছে কিওয়ার্ড। তো এরকম 32টা কিওয়ার্ড সি প্রোগ্রামে আছে, তোমার মুখস্থ করে রাখার দরকার নেই। 32টা এক নজর দেখে রাখবা, তাতেই যতটুকু মনে থাকবে থাকবে, না মনে থাকলে নাই, অত চাপ নেওয়ার দরকার নেই এটা নিয়ে। এবার বলে আউটপুট কত হবে। এখন দেখো এখানে বলতেছে এক্স ইকুয়াল 100 আর এক্স ডিভাইডেড বাই ইকুয়াল টু, মানে হচ্ছে এক্স এর মানকে 20 দিয়ে ভাগ দিতে হবে। এক্স এর মানকে কি করতে হবে, 20 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 100, এক্স এর মান হচ্ছে 100, 100 কে তুমি 20 দিয়ে ভাগ দাও, দিয়ে কি বের করবা, ভাগফল বের করবা। তাহলে 5 20 কত, 100। তাহলে ভাগফল আমরা কত পাইলাম, 5 পাইলাম, তাই না? এই 5 হচ্ছে কিসের মান, এক্স এর মান। তাহলে আমরা পাইলাম কত, 5। এবার দেখো এখানে বলতেছে প্রিন্টে পাওয়ার এক্স কমা 2। এক্স কমা 2 মানে কি, এক্স এর মান ছিল 5, এখানে কমা দিয়ে 2 দেওয়া মানে হচ্ছে এর পাওয়ার 2, এই 5 এর পাওয়ার হচ্ছে 2। তাহলে কত হবে, 5 এর উপর স্কয়ার দিলে 5 5 25 হয়। তাহলে অ্যানসার কত হয়ে গেল, অ্যানসার হয়ে গেল এই যে 25। বুঝতে পারছো? এখানে এক্স কমা 2 দেওয়া আছে, পাওয়ার এক্স কমা 2 মানে এক্স এর পাওয়ার হবে 2, তো এক্স এর মান কত, 5, 5 এর পাওয়ার 2 মানে 5 5 25 হয়ে গেল। ঠিক আছে, এবার বলতেছি প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটর গুলো কি কি। এই যে এখানে তুমি একটা দেখতেছো ইকুয়াল, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে দেখতেছো লেস দেন ইকুয়াল, এটা একটা অপারেটর, এটাকে বলা হয়, এখানে একটা পাইলাম, এটাকে বলা হয় রিলেশনাল অপারেটর, তাহলে 2টা পাইলাম।
তারপরে এই যে প্লাস প্লাস দেওয়া আছে, এটা একটা অপারেটর, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। তাহলে এই লাইনে আমরা তিনটা অপারেটর পাইলাম। এটা একটা ইকুয়াল, এটাকে কি বলে? এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। লেস দেন ইকুয়াল, এটাকে কি বলে? এটাকে বলে রিলেশনাল অপারেটর। এখানে প্লাস প্লাস, এটাকে কি বলে? ইনক্রিমেন্ট অপারেটর। ঠিক আছে, এই যে এখানে দুইটা ইকুয়াল দেওয়া আছে, এটাও রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর যেহেতু একবার গণে ফেলছি তাই আর গণতেছি না। আর কোনো কিছু আছে? নাই। তাহলে এখানে কি কি অপারেটর আছে? এখানে আমরা দেখলাম রিলেশনাল অপারেটর আছে, আর কি আছে? আর তো লজিক্যাল অপারেটর এখানে নাই। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটরও এখানে নাই। তাহলে এখানে শুধুমাত্র রিলেশনাল অপারেটর আছে। ঠিক আছে, আর কিছু না, আর কিছু নাই, শুধুমাত্র রিলেশনাল আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, আর ইনক্রিমেন্ট অপারেটর আছে। তিনটা অপারেটর আছে, কিন্তু অপশনে শুধু রিলেশনালটাই কথাই বলা আছে। তবে HTML কতবার প্রদর্শিত হবে? HTML এই শব্দটা কতবার প্রদর্শিত হবে? আবারও আগের মতো, কত? i = 1, তাহলে 1 লিখো, প্লাস প্লাস মানে 1 করে বাড়বে। তাহলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7 হয়। 7 লিখবো না, কারণ এখানে বলে দেওয়া আছে i এর মানটা 6 এর চাইতে ছোট হবে অথবা সমান হবে। তাই বলছে ইফ i = 4 হলে, তাহলে 4, তাহলে এই 4 কে আমরা চিহ্নিত করে রাখলাম যে 4 এর কথা বলা আছে। দেখলে কি বলতেছে? কন্টিনিউ। কন্টিনিউ করা মানে কি? স্কিপ করা। তাহলে 4 হইলে দেখাবে না, তাহলে দেখাবে কয়বার? 1 এর জন্য একবার, 2 এর জন্য একবার, 3 এর জন্য একবার, 5 এর জন্য একবার, 6 এর জন্য একবার। তাহলে 3 2 5 কয়বার দেখাবে? 5 বার দেখাবে। তাহলে এই লেখাটা কয়বার দেখাবে? 5 বার দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, প্রোগ্রামটির আউটপুট কত হবে? আচ্ছা, এই প্রোগ্রামটার আউটপুট কত হবে দেখি। a = 10, b = 10 আর a = b%5। পার্সেন্ট থাকলে কি হয়? ভাগশেষ বের করতে হয়। পার্সেন্ট থাকলে কি বের করতে হবে? ভাগশেষ। তাহলে b এর মানকে 5 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ বের করতে হবে। b এর মান হচ্ছে 10, 10 কে তুমি 5 দিয়ে ভাগ দাও, তাহলে 5 দুগুণ 10, ভাগশেষ কত থাকে? 0 থাকে। তাহলে এটা তোমাকে বের করতে বলতেছে, এর মান বের করতে বলতেছে। এর মান তাহলে কত বের হবে? এর মান তাহলে 0 বের হবে, কারণ এখানে যেহেতু ভাগশেষ বের করতে বলতেছে, ভাগশেষ কত আসলো? 0 আসলো, তাহলে এর মান হচ্ছে 0। সি প্রোগ্রামিং ভাষা কি? সি প্রোগ্রামিং ভাষা হচ্ছে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ মানে, কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এখানে ছোট হাতের অক্ষর, আপার কেস আর লোয়ার কেস। আপার কেস মানে কি? বড় হাতের অক্ষর, আর লোয়ার কেস মানে হচ্ছে ছোট হাতের অক্ষর। সি প্রোগ্রাম হচ্ছে কেস সেনসিটিভ, তার মানে এখানে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের আলাদা অর্থ আছে। তুমি চাইলেই ইচ্ছা মতো ছোট হাতের অক্ষরকে বড় হাতের, বড় হাতের অক্ষরকে ছোট হাতের এরকম করতে পারবা না। ঠিক আছে, ছোট হাতের অক্ষরের আলাদা কাজ আছে, বড় হাতের অক্ষরের আলাদা কাজ আছে। সাথে এটা মনে রাখবা যে HTML এবং SQL এই দুটা ভাষা কেস সেনসিটিভ নয়। এই দুটা ভাষা কি নয়? কেস সেনসিটিভ নয়। শুধুমাত্র কোন ভাষাটা কেস সেনসিটিভ? সি ভাষা বা সি প্রোগ্রামটা হচ্ছে কেস সেনসিটিভ। আর HTML এবং CSS এই দুটা ভাষা কেস সেনসিটিভ নয়। মানে এখানে তুমি ছোট হাতের অক্ষর ব্যবহার করতে পারো, বড় হাতের অক্ষর ব্যবহার করতে পারো, কিন্তু সি প্রোগ্রামে তুমি ব্যবহার করতে পারবা না। আর তারপরে বলতেছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। সি হচ্ছে মধ্যম স্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাও ঠিক আছে। আর বলছে উচ্চ স্তরের ভাষা, এটা উচ্চ স্তরের ভাষা নয়, এটা হচ্ছে মধ্যম স্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবং ফর ছাড়া বাস্তবায়ন করা যাবে কিভাবে? একটা প্রোগ্রামকে ফর ছাড়া কিভাবে বাস্তবায়ন করা যায়? উদ্দীপক দরকারই ছিল না। ফর ছাড়া আমরা ইফ গোটো দিয়ে বাস্তবায়ন করতে পারি, আমরা ডু হোয়াইল দিয়ে বাস্তবায়ন করতে পারি। একটা লুপকে আমরা 4 ভাবে বাস্তবায়ন করতে পারি। একটা হচ্ছে ফর দিয়ে বাস্তবায়ন করা যায়, ফর দিয়ে করা যায়, হোয়াইল দিয়ে করা যায়, ডু হোয়াইল দিয়ে করা যায়, ডু হোয়াইল দিয়ে করা যায়, আরেকভাবে করা যায় সেটা হচ্ছে ইফ গোটু দিয়ে করা যায়। ইফ গোটু দিয়ে করা যায়। এই 4 ভাবে তুমি একটা প্রোগ্রামকে করতে পারো। ঠিক আছে, উদ্দীপকের অত্যাবশ্যকীয় হেডার ফাইল কোনটি? উদ্দীপকের জন্য অবশ্যই প্রয়োজন এরকম হেডার ফাইল কোনটা? আচ্ছা, এখানে কি কি আছে আগে দেখো, হেডার ফাইল কি কি আছে। আচ্ছা, এখানে স্ক্যানএফ ব্যবহার করতেছ, স্ক্যানএফ আছে। স্ক্যানএফের জন্য কি লাগে? স্ক্যানএফের জন্য লাগে stdio.h, কারণ স্ক্যানএফ, প্রিন্টএফ এগুলো কার অন্তর্ভুক্ত? stdio.h এই হেডার ফাইলের অন্তর্ভুক্ত। তারপরে এখানে sqrt আছে, দেখো sqrt, এটার জন্য কি লাগে? এটার জন্য লাগে mat.h, mat.h এই হেডার ফাইলটা লাগে। আর কিছু আছে না? আর কিছু নাই। তাহলে আমাদের এখানে অত্যাবশ্যকীয় হেডার ফাইল দুইটা, একটা হচ্ছে stdio.h আর একটা হচ্ছে mat.h। তাহলে stdio.h এবং mat.h এই দুটো হেডার ফাইল এখানে প্রয়োজন। যদি এটা থাকতো, getch থাকতো,
গেট সিএইচ যদি থাকতো তাহলে আমাদের কি লাগতো, আমাদের conio.h ও লাগতো। যদি গেট সিএইচ ব্যবহার করা হতো তাহলে conio.h এই হেডার ফাইলটাও লাগতো। উদ্দীপকে ব্যবহৃত ডেটা টাইপ কোনটি? উদ্দীপকে ব্যবহৃত ডেটা টাইপটা কি? %d ইন্টিজার আছে। তো ইন্টিজার ডেটা টাইপকে বলা হয় প্রাইমারি ডেটা টাইপ, ঠিক আছে? ইন্টিজার, ফ্লোট, ডাবল, যেটা পড়ছো ক্যারেক্টার, এগুলো সবই হচ্ছে প্রাইমারি ডেটা টাইপ। ছোট্ট একটা কথা আমি তোমাদেরকে বলি ক্লাসের ফাঁকি, সেটা হইতেছে যে এসএসসির পর তো এসএসসির রেজাল্ট এখন কেউ জিজ্ঞেস করে, ইন্টারমিডিয়েট শেষ করার নির্দিষ্ট একটা সময় পরে ইন্টারের রেজাল্টও কেউ জিজ্ঞেস করে না। তবে সারা জীবন মানুষ তোমাকে এইটা জিজ্ঞেস করবে যে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছো। তো এইচএসসি পরীক্ষা তো ভালো দিতে হবে, সাথে সাথে একটা ভালো ইউনিভার্সিটিতেও চান্স পেতে হবে। তুমি সায়েন্সের হও অথবা আর্টস কমার্স যেটারই হও না কেন, এবার যেই ক্লাসগুলো তুমি আমাদেরকে দেখছো, আমরা যে ডেডিকেশন দিয়ে তোমাদেরকে এই ক্লাসগুলো তৈরি করে দিয়েছি, আমরা কিন্তু এর চাইতেও আরো দুর্দান্তভাবে প্রিপারেশন নিয়ে রেখেছি তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর জন্য। তুমি কি করবা? কমেন্ট সেকশনে যাও, এই ডেসক্রিপশনে যাও, দেখো লিঙ্ক দেওয়া আছে, আর্টসদের জন্য লিঙ্ক দেওয়া আছে, সায়েন্সদের জন্য লিঙ্ক দেওয়া আছে। আমি তোমাকে এতটুকু কথা দিতে পারি যে আমরা যে আয়োজনটা করে রেখেছি বিশ্ববিদ্যালয়ের জন্য, এটা যদি আমি তোমাকে বুঝাইতে পারতাম, অনেক সময় লাগবে বুঝাইতে, তুমি নিজেও সারপ্রাইজড হয়ে যেতা। আমি তোমাকে এখন এক্সট্রা করে পেইন দিতে চাইতেছি না, তুমি ডেসক্রিপশনে যে তোমার কিচ্ছু লাগতেছে না, তো জাস্ট ডেসক্রিপশনে যাবা, গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, তুমি ফর্মটা ফিল আপ করবা, যাতে আমরা সময় মতো তোমাকে রিমাইন্ডার দিতে পারি, জানাই দিতে পারি যে হ্যাঁ এখন থেকে পড়া শুরু করো, এইভাবে পড়া শুরু করো, এটা যাতে জানাই দিতে পারি। আমার উপর ভরসা যেমন রাখো, প্রান্ত স্যারের উপর যেমন ভরসা রাখো, ভাই শেষ দিন পর্যন্ত আমাদের উপর ভরসা রাখো, সৎভাবে পরিশ্রম করো, আমরা ইনশাল্লাহ তোমাকে ফাইনালি এমন একটা জায়গাতে পৌঁছায় দিব যেটা তোমার ড্রিম ভাইয়া, তোমার ড্রিমটা আমরা তোমাকে পূরণ করতে সহযোগিতা করবো ইনশাল্লাহ। প্রোগ্রামে উল্লেখিত %d এর পরিবর্তে বসাতে হবে কি? আচ্ছা, %d এর পরিবর্তে কি বসাতে হবে? এখানে কি ধরা আছে? ফ্লোট ধরা আছে, তাই না? কি ধরা আছে? ফ্লোট। ফ্লোটের ক্ষেত্রে কি হয়? তাহলে ফ্লোট ব্যবহার করলে %d ব্যবহার করা যায় না। তা কি করতে হবে? %d এর পরিবর্তে তুমি %f ব্যবহার করতে পারো, অথবা %.2f ব্যবহার করতে পারো। লং ফ্লোট মানে অনেক বড় ডেটার ক্ষেত্রে তুমি 2f ব্যবহার করতে পারো। তাহলে যেহেতু ফ্লোট দেওয়া আছে তাই %d ব্যবহার করা যাবে না। %d কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? ইন্টিজারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ফ্লোট ব্যবহারের জন্য, ফ্লোট ডেটা টাইপের জন্য তুমি %f আলহামদুলিল্লাহ অথবা %2f এটা ব্যবহার করতে পারবা। প্রোগ্রাম ডিক্লেয়ার করা এম কি? কোথায়? এই যে এম, এখানে এম আছে, এই যে এমটা ডিক্লেয়ার করা হয়েছে, তাই না? এটাকে কি বলে? এটাকে বলা হয় ভেরিয়েবল। যে মানটা, যেটার মান পরিবর্তন হইতে পারে। এম এর মান কি হইতে পারে? 50 হইতে পারে, 100 হইতে পারে, 10 হইতে পারে, 1 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, তাই না? তো প্রোগ্রামে যেটার মান পরিবর্তন হইতে পারে, যে কোনো মান হইতে পারে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ভেরিয়েবল। প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর কি রূপ সম্পর্ক হইতে পারে? প্রাইমারি কি এক সাইডে আছে আর আরেক সাইডে হচ্ছে ফরেন কি আছে, ঠিক আছে? তাহলে কি হইতে পারে? এটাতে ওয়ান টু মেনি রিলেশন হইতে পারে। এটাতে কি হইতে পারে? ওয়ান টু মেনি রিলেশন হইতে পারে। এক সাইডে প্রাইমারি কি মানে একটা ডেটা একবারই আছে, আর অপর সাইডে ফরেন কি তার মানে একটা ডেটা একাধিকবার আছে। তাহলে এটার সাথে ওইটার সম্পর্ক কি হবে? এটার সাথে ওইটার সম্পর্ক ওয়ান টু মেনিও হইতে পারে, আবার ওয়ান টু ওয়ান হইতে পারে। ওয়ান টু ওয়ান রিলেশন হইতে পারে অথবা ওয়ান টু মেনি রিলেশনও হইতে পারে, এই দুটার মধ্যে একটা হইতে পারে। আচ্ছা, সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেস ব্যবহারের ফলে কি হবে? এগুলা তো মানে দক্ষতা বৃদ্ধি পাবে, স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি পাবে, সেবার মান হ্রাস পাবে। তাহলে 1 আর 2 সঠিক। RDBMS সফটওয়্যার হচ্ছে কি? RDBMS মানে কি? রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটার জন্য কি সফটওয়্যার ব্যবহার করা হয়? মাইক্রোসফট এক্সেস ব্যবহার করা হয়, MySQL ব্যবহার করা হয়, এগুলা ব্যবহার করা হয়। আর এক্সেল তো আলাদা জিনিস, এটা স্প্রেডশিট। কুয়েরি ব্যবহার করা যায়, কুয়েরি ব্যবহার করা যায় কিসের জন্য? ডেটা ইনপুট নেওয়ার জন্য কুয়েরি ব্যবহার করা যায়, ডেটা আপডেটের জন্য কুয়েরি ব্যবহার করা হয়, ডেটা ডিলিটের জন্য কুয়েরি ব্যবহার করা হয়। সবকিছুর জন্য, ডেটার যে কোনো কাজ করার জন্য কুয়েরি ব্যবহার করা যায়। ডেটা এনক্রিপশনের সাথে সংশ্লিষ্ট বিষয় হলো প্লেন টেক্সট, মানে মূল যে লেখা সেটাকে বলা হয় প্লেন টেক্সট। সাইফার টেক্সট মানে টেক্সটটাকে এনক্রিপশন করলে নতুন যেটা তৈরি হয় সেটা হচ্ছে সাইফার টেক্সট। আর কিও ব্যবহার করা হয়, যেটাকে আমরা এনক্রিপশনের জন্য ব্যবহার করি, সিমেট্রিক কি বা অ্যাসিমেট্রিক কি, এরকম কি ব্যবহার করি। আচ্ছা, ডেটাবেজের প্রধান কাজ কি? ডেটাবেজের প্রধান কাজ হচ্ছে ডেটাবেজের প্রধান কাজ হচ্ছে ডেটাবেস তৈরি করা, ডেটা এন্ট্রি ও সংরক্ষণ করা, রিপোর্ট তৈরি করা, প্রিন্ট করা। তিনটাই কাজ, ডেটাবেজের কাজ সবগুলাই। প্রত্যেক অ্যাট্রিবিউটের যে মান থাকে কি বলে? অ্যাট্রিবিউটের যে মান থাকে সেটাকে সবসময় ভ্যালু বলা হয়। অ্যাট্রিবিউটের জন্য যে মান থাকবে সেই মানটাকে আমরা সবসময় কি বলবো? সেটাকে আমরা ভ্যালু বলবো। আচ্ছা, শর্ত সাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে বলা হয় হচ্ছে কুয়েরি।
শর্ত সাপেক্ষে যখন কোনো ডেটা অনুসন্ধান করা হবে, এটা একটা সংজ্ঞা। কোয়েরি কাকে বলে? কোয়েরি হচ্ছে শর্ত সাপেক্ষে ডেটাবেস থেকে কোনো তথ্য অনুসন্ধান করাকে বলা হয় হচ্ছে কোয়েরি। এটা সংজ্ঞা কয়ের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা অলরেডি পড়ছো হয়তো। কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ? ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ হচ্ছে মেমো। সবচেয়ে বড় ডেটা টাইপ হচ্ছে মেমো। এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় লং টেক্সট। এটার আরেকটা নাম হচ্ছে লং টেক্সট। লং টেক্সট বা মেমো, এটা হচ্ছে ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ, কারণ এখানে 65,536টা ক্যারেক্টার বা অক্ষর ব্যবহার করা যায়। এখানে কতটা ক্যারেক্টার ব্যবহার করা যাবে? 65,536টা ক্যারেক্টার ব্যবহার করা যাবে লং টেক্সট বা মেমো ডেটা টাইপে। কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? প্লেইন টেক্সট অংশ, সাইফার টেক্সট অংশ, অ্যালগরিদম অংশ নয়, অ্যালগরিদম অংশ নয়, প্যারিটি বিট অংশ। তাহলে ডেটা এনক্রিপশনের অংশ নয় হচ্ছে অ্যালগরিদম। টেক্সট ডেটা টাইপের বর্ণের সংখ্যা কত হতে পারে? টেক্সট ডেটা টাইপের বর্ণের সংখ্যা হবে 255টা। সর্বোচ্চ বর্ণের সংখ্যা হচ্ছে 255টা, ঠিক আছে। ডেটাবেজে ইয়েস নো ডেটার সাইজ কত হয়? ইয়েস নো 1 বিটের হয়, বা সরি 1 বাইটের ডেটা হয়, ঠিক আছে। ইয়েস নো যেটাকে আমরা বলি বুলিয়ান ডেটা, এটা হচ্ছে 1 বাইটের। কোন ধরনের রিলেশনে জাংশন টেবিল ব্যবহৃত হয়? মেনি টু মেনি রিলেশনে, এটা মনে রাখবা ভালো করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মেনি টু মেনি রিলেশনে জাংশন টেবিল ব্যবহৃত হয়। 3 নাম্বার, মেনি টু মেনি রিলেশন তৈরি করতে গেলে তৃতীয় টেবিল প্রয়োজন পড়ে। জাংশন টেবিলের পরিবর্তে অনেক সময় লেখা থাকে তৃতীয় টেবিল। তৃতীয় টেবিল, তৃতীয় টেবিলটাকে বলা হয় জাংশন টেবিল। জাংশন টেবিল বা বলবে তৃতীয় টেবিল ব্যবহৃত হয় কোন রিলেশনে? তো মেনি টু মেনি রিলেশনে জাংশন টেবিল বা তৃতীয় টেবিল বা 3 নাম্বার টেবিল ব্যবহৃত হয়। রিলেশনাল ডেটা মডেলের প্রবর্তক কে? রিলেশনাল ডেটা মডেলের প্রবর্তক হচ্ছে ইএফ কর্ড। ইনসার্ট ও আপডেট কোন ধরনের এসকিউএল এর অন্তর্ভুক্ত? ইনসার্ট এবং আপডেট, তাহলে হচ্ছে এটা ডিএমএল বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তুমি একটু বইয়ে দেওয়া আছে কোনটা ডিডিএল এর অন্তর্ভুক্ত আর কোনটা ডিএমএল এর অন্তর্ভুক্ত মনে রাখবা। ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আর ডিএমএল হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। একই ধরনের ডেটা থাকে কোনটিতে? একই ধরনের ডেটা, একই রকমের ডেটা থাকবে হচ্ছে একটা ফিল্ডে, একটা ফিল্ডে একই রকমের ডেটা থাকবে, এজন্য আমরা ফিল্ডের ডেটা টাইপ বের করি সব সময়। কোন টেবিলের ইমেজ সংযোগের ডেটা টাইপ কোনটি? আচ্ছা, কোন টেবিলে, ডেটা টেবিলে ইমেজ সংযোগের ডেটা টাইপ কোনটি? ইমেজ সংযোগ করতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হয় ওএলই অবজেক্ট, এটার কাজ হচ্ছে ইমেজ যুক্ত করা। কোনটি ডেটাবেজের ভিত্তি? ডেটাবেজের ভিত্তি হচ্ছে ফিল্ড, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ডেটাবেজের ভিত্তি হচ্ছে ফিল্ড, ফিল্ডকে বলা হয় হচ্ছে ডেটাবেজের ভিত্তি। ফ্রন্ট এন্ড কোনটি? ফ্রন্ট এন্ড হচ্ছে রিপোর্ট কোয়েরি, কোয়েরি সম্পাদন, এটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট এন্ড। একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি? অ্যারে। অ্যারের কাজ হচ্ছে একই রকমের ডেটা সংরক্ষণ করা, এটা মুখস্থ করার মতো ব্যাপার যে অ্যারে কি করে, একই রকমের ডেটা সংরক্ষণ করে। আচ্ছা, বলতে যে আমার কোথাও মিস্টেক হইতে পারে, ভুল ভ্রান্তি হইতে পারে, যদি আমি বলতে যে কোনো এমসিকিউ এর ভুল উত্তর দিয়ে ফেলি আর তোমার কাছে যদি স্পষ্ট প্রমাণ থাকে যে না ভাই এটা ভুল বলছে এটা সঠিক, তাহলে ভাইয়া যেটা তোমার বইপত্রে দেওয়া আছে সেটাই সঠিক। আমার কাছে কোনো বইপত্র কিছু নয়, আমি দাঁড়ায় থেকে ইনস্ট্যান্টলি অ্যান্সার করতেছি। জানা থাকলে অনেক সময় কি হয়, বলতে যে ভুল হইতে পারে, ঠিক আছে। সো তোমরা একটু সাবধানে তারপরে দেখবা, চেক করবা। প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে? আচ্ছা, এখানে বলতেছে ফর, তাহলে 1 দেওয়া আছে, তাহলে লিখো 1। তারপরে প্লাস প্লাস দেওয়া আছে, মানে 1 করে বাড়বে, 2 3 4 5। 5-এর পর 6 লিখবো না, কারণ বলতেছে যে 5-এর চেয়ে ছোট হবে অথবা সমান হবে। আর বলতেছে ইফ i ইকুয়াল 3, i ইকুয়াল যদি 3 হয় তাহলে 3 কে চিহ্নিত করে দিলাম। কন্টিনিউ করা মানে কি? স্কিপ করা। তাহলে 3 এর জন্য দেখাবে না, 1 এর জন্য একবার, 2 এর জন্য একবার, 4 এর জন্য একবার, 5 এর জন্য একবার। কয়বার দেখাবে? 4 বার দেখাবে। কয়বার দেখাবে? এখানে সঠিক উত্তর নাই, 4 বার দেখাবে। কয়বার দেখাবে? 4 বার দেখাবে, ঠিক আছে। কয়বার? 4 বার। x এর মান 5 হলে x প্লাস ইকুয়াল 15 এর মান কত? এটা দেখে তোমার ভয় লাগতেছে, এটা দেখে তোমার ভয় লাগতেছে, ঠিক আছে। এটার মানে হচ্ছে x ইকুয়াল x প্লাস 15। এটার মানে কি? এটার মানে হচ্ছে x ইকুয়াল x প্লাস 15। তাহলে x এর মান দেওয়া আছে কত? 5, 5 প্লাস 15, তাহলে কত হবে? 20। ভয় পাওয়ার দরকার নেই, এইভাবে লেখা যায়, ঠিক আছে, এইভাবেও লেখা যায়। x প্লাস ইকুয়াল 15 মানে হচ্ছে x প্লাস 15। f ইকুয়াল পাওয়ার এত 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 এত। আচ্ছা, এই সরলকৃত মান কত হবে? আমি এটাকে আরেকবার তো লিখতে হবে। পাওয়ার 5, 7 মোট 3 প্লাস
6 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 প্লাস 5। এখানে দেখো পাওয়ার 5 কমা এখানে মোড লেখা আছে, মোড মানে ভাগশেষ, তাহলে 7 কে তুমি 3 দিয়ে ভাগশেষ বের করবা, তাহলে 3 দুগুণ 6, অবশিষ্ট থাকে 1, 1 হবে উত্তর। মোড মানে কি? মোড মানে হচ্ছে ভাগশেষ, তাহলে 7 কে 3 দিয়ে ভাগশেষ বের করলাম। এখানে কি হচ্ছে? এখানে 3 দুগুণ 6 এরকম। তাহলে এবার কি হলো? পাওয়ার, আচ্ছা 5,1 মানে তো বুঝতেছো 5 এর পাওয়ার 1 প্লাস 2 দুগুণ 4 আর 5 9, তাহলে এখানে কি হবে? 5 টু দি পাওয়ার 1 প্লাস 9, তাহলে 5 আর 9 কত হয়? 14 হয়। 5 টু দি পাওয়ার 1 মানে 5 প্লাস 9 মানে হচ্ছে 14, 5 আর 9 কত হয়? 14 হয়। এই তো, তাহলে এখান থেকে কি মনে রাখবা? এই চিহ্নটা হচ্ছে ভাগফলের, আর মোড লেখা থাকলে সেটা হবে ভাগশেষ। ঠিক আছে, মোড মানে ভাগশেষ আর স্ল্যাশ মানে হচ্ছে ভাগফল। কোনটি রিলেশনাল অপারেটর? রিলেশনাল অপারেটর আছে 6টা, মনে রাখবা। এই যে ডাবল ইকুয়াল, ঠিক আছে, তারপরে আছে নট ইকুয়াল, তারপরে আছে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল। এই 6টা হচ্ছে রিলেশনাল অপারেটর। এই 6টা হচ্ছে রিলেশনাল অপারেটর। ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এই 6টা হচ্ছে রিলেশনাল অপারেটর। তাহলে এখানে দেখো কই আছে? এই যে এখানে ক নাম্বার অপশনে আছে নট ইকুয়াল, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। আচ্ছা, নিচের কোনটি সঠিক চলক? আচ্ছা দেখো, 1 নাম্বারটা সঠিক নয়, কারণ এখানে স্পেস আছে। ঠিক আছে, চলকের নামের মধ্যে কি থাকা যায় না? স্পেস থাকা যায় না, এটা সঠিক নয়। এটা সঠিক নয় কেন? কারণ এখানে দুটাই যে ব্যবহার হচ্ছে, দুটাই কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ। সংরক্ষিত শব্দ ভেরিয়েবলের নাম হিসেবে বা চলকের নাম হিসেবে ঘোষণা করা যায় না। তবে আওয়ার কলেজ, এখানে এই যে @, ব্যবহার হয়েছে, ভেরিয়েবলের নামে বা চলকের নামে @, ব্যবহার করা যায় না। তাহলে সঠিক অপশন হচ্ছে ফাইনাল রেজাল্ট, এটা হচ্ছে সঠিক নাম, চলকের সঠিক নাম। নতুন লাইনে আউটপুট দেখাতে কি ব্যবহৃত হয়? নতুন লাইনে আউটপুট দেখানোর জন্য ব্যবহার হয় হচ্ছে ব্যাকস্ল্যাশ n। এই যে এটা ব্যাকস্ল্যাশ n ব্যবহার করা হয় নতুন লাইনে আউটপুট দেখানোর জন্য। আচ্ছা, ক্যারেক্টার ইনপুট নেওয়া যায় কোনটি দিয়ে? ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য তোমাকে ব্যবহার করতে হবে %c। %c হচ্ছে ক্যারেক্টার ইনপুট গ্রহণ করে। ঠিক আছে, %d কি করে? এটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ইনপুট নেয়। তারপরে f কি করে? এটা ফ্লোট টাইপের ইনপুট নেয়, FLOAT, ফ্লোট বা ভগ্নাংশ ইনপুট নেয়। আর %lf এটা কি করে? ডাবল বা বড় ভগ্নাংশ বা বড় ডেটা ইনপুট নেওয়ার জন্য %lf ব্যবহার করা হয়। আচ্ছা, সি প্রোগ্রামের আউটপুট ফাংশন কোনটি? সি প্রোগ্রামের আউটপুট ফাংশন কোনটি? আউটপুট ফাংশন হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ ফাংশন দিয়ে কি করা হয়? আউটপুট দেখা যায় আর কি। কোনটি সার্বজনীন ভাষা? সি ভাষাকে বলা হয় হচ্ছে সার্বজনীন ভাষা। সি ভাষা হচ্ছে সার্বজনীন ভাষা। আচ্ছা, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে কি? ডিবাগিং। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে সংশোধন করাকে বলা হয় ডিবাগিং। আর বাগ দ্বারা মানে বোঝানো হয় ভুল, প্রোগ্রামে বাগ শব্দটা দ্বারা বোঝানো হয় ভুল। ঠিক আছে, আর ভুল ত্রুটি সংশোধন করাকে বলা হয় ডিবাগ। বাগ 3 রকমের আছে, একটাকে বলা হয় সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর, এই ভুলের কারণে মনে রাখবা যে এই ভুলের কারণে প্রোগ্রাম মানে মেসেজ বা বার্তা দেয়, লিখে দিই বার্তা দেয়। যে ভুলগুলা আছে সেই ভুলগুলাকে আমরা প্রোগ্রামের ভাষায় বলি বাগ। ঠিক আছে, তো এই বাগ সিনট্যাক্স ভুল বা ব্যাকরণগত ভুল, এই বাগের কারণে কম্পিউটার বা আমাদের কম্পাইলার কি করে? বার্তা দেয়। ঠিক আছে, যে তোমার এখানে একটা ভুল হইতেছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। তারপরে ব্যবহার, প্রবাহ চিত্রের কোন প্রতীকটি প্রসেসের জন্য ব্যবহার করা হয়? প্রক্রিয়াকরণের জন্য এই যে এই প্রতীকটা ব্যবহার করা হয় প্রক্রিয়াকরণের জন্য। আচ্ছা, তাছাড়াও এই যে ডিম্বাকার যেটা দেখতেছ, স্যার আসেন, এটা দ্বারা শুরু বা শেষ বোঝানো হয়। শুরু বা শেষ বোঝানোর জন্য এই ডিম্বাকার চিহ্ন ব্যবহার করা হয়। তারপরে এই যে এরকম যেটা চিহ্ন দেখতেছ, এটা দ্বারা বোঝানো হয় ইনপুট বা আউটপুট। ইনপুট বা আউটপুট। ঠিক আছে, তারপরে এই যে বরফি চিহ্ন যেটা দেখতেছ, এটা দ্বারা বোঝানো হয় সিদ্ধান্ত। সিদ্ধান্ত। এরকম বৃত্তাকার দেখবা, এটা দ্বারা বোঝানো হয় সংযুক্তকরণ।
সংযুক্তকরণ। আর এই যে এরকম অ্যারো চিহ্ন যেগুলো দেখো, এগুলো দ্বারা বোঝানো হয় প্রবাহের দিক। প্রবাহের দিক, এই কয়েকটা চিহ্ন মনে রাখলেই হয়ে যাবে। এই কয়েকটা চিহ্ন যদি তুমি মনে রাখো তাহলেই হয়ে যাবে। এই যে এটা কি করে, সংযুক্ত করে, এটা তো প্রক্রিয়াকরণ, এটা কি সিদ্ধান্ত, এটা কি ইনপুট আউটপুট। তাহলে এই যে এখানে আমি কয়টা চিহ্ন, এখানে 2 2 4 5টা আর ওখানে একটা 6টা, এই যে এটা হচ্ছে প্রক্রিয়াকরণ, এটা হচ্ছে প্রসেসিং বা প্রক্রিয়াকরণ। এই 6টা চিহ্ন দেখলে একটা কমন পাবা। এখান থেকে অল টাইম প্রত্যেক বছর একটা করে এমসিকিউ থাকে, এটা দেখতে হবে। এই 6টা চিহ্ন কোনটার কি কাজ মনে রাখতে হবে। চিহ্ন দিয়েও প্রশ্ন করতে পারে, অথবা প্রশ্ন করে বা কোনটি প্রক্রিয়াকরণ চিহ্ন এরকম দিতে পারে, অথবা চিহ্নটা দিয়ে বললো এই চিহ্নটা কি কাজ করে এরকম। অনুবাদক প্রোগ্রাম কত প্রকার? ঠিক আছে, অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কি কি? একটাকে কি বলে? অ্যাসেম্বলার। একটার নাম হচ্ছে অ্যাসেম্বলার, একটার নাম হচ্ছে কম্পাইলার, আরেকটাকে বলা হয় ইন্টারপ্রেটার। এই 3 রকমের। এই তিনটার মধ্যে এই দুটা অনুবাদ করে উচ্চ স্তরকে, ঠিক আছে, আর এটা অনুবাদ করে নিম্ন স্তরকে। নিম্ন স্তরের ভাষাকে অনুবাদ করে কে? অনুবাদ করে হচ্ছে অ্যাসেম্বলার। আর মধ্যম স্তর বা উচ্চ স্তর এটাকে অনুবাদ করে কম্পাইলার, ইন্টারপ্রেটার। এটা একটু মনে রাখো, ঠিক আছে। অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার। একটার নাম হচ্ছে অ্যাসেম্বলার, এ কি করে? এই নিম্ন স্তরের ভাষাকে অনুবাদ করে, অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে। কম্পাইলার, ইন্টারপ্রেটার কি করে? এটা মধ্যম স্তর বা উচ্চ স্তরের ভাষা যেগুলো আছে সেগুলোকে অনুবাদ করে। পুরো উচ্চ প্রোগ্রামকে একত্রে অনুবাদ করে কোনটি? পুরো উচ্চ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে হচ্ছে কোনটা? কম্পাইলার। কম্পাইলার পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। আর ইন্টারপ্রেটার এটা কি করে? এটা লাইন বাই লাইন অনুবাদ করে। লাইন বাই লাইন অনুবাদ করে হচ্ছে ইন্টারপ্রেটার। আর পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে হচ্ছে কম্পাইলার। OPS 5 কোন প্রজন্মের ভাষা? 5 দেওয়াই আছে, তার মানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে 5ম প্রজন্মের ভাষা। C++ ভাষাটি উদ্ভাবন করেন কে? আচ্ছা, এখানে এই যে জন স্ট্রাউস্ট্রপ এটা আবিষ্কার করেন। জন স্ট্রাউস্ট্রপ হচ্ছে C++ ভাষার আবিষ্কারক। ডেনিস রিচি ইনি হচ্ছেন সি ভাষার আবিষ্কারক। সি প্রোগ্রামের আবিষ্কারক হচ্ছে ডেনিস রিচি, ঠিক আছে। আর অ্যাডা লাভলেস ইনি হচ্ছে প্রোগ্রামের জনক। প্রোগ্রামের জনক বা প্রোগ্রামের আবিষ্কারক হচ্ছে অ্যাডা লাভলেস। এটা তোমরা পড়ছো, আগস্টে অ্যাডা লাভলেস, লর্ড বাইরনের কন্যা, ঠিক আছে। তাহলে সি ভাষার জনক হচ্ছে ডেনিস রিচি বা আবিষ্কারক ডেনিস রিচি, আর অ্যাডা লাভলেস হচ্ছে প্রোগ্রামের আবিষ্কারক, আর যেটা জন স্ট্রাউস্ট্রপ এ হচ্ছে C++ এর আবিষ্কারক, ঠিক আছে। অ্যাসেম্বলি ভাষায় নোমেনিক কোড কোনটি? এই যে এগুলা হচ্ছে DIV, MUL, ADD, SUB, এগুলা যেগুলা দেখতেছো এগুলা হচ্ছে নোমেনিক কোড। অ্যাসেম্বলি ভাষায় অ্যাসেম্বলি ভাষায় হচ্ছে এগুলো সব নোমেনিক কোড। অ্যাসেম্বলি ভাষার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সাংকেতিক ভাষা। এটার আরেকটা নাম হচ্ছে সাংকেতিক ভাষা। সংকেত দিয়ে লেখা হয় তাই এটাকে বলা হয় সাংকেতিক ভাষা। আর সংকেতগুলা কি? এই যে এগুলো হচ্ছে সেই সংকেত, যে সংকেতগুলা ব্যবহার করে বিভিন্ন রকম কাজ করা যায় আর কি। প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? প্রসেসরের সবচেয়ে কাছে থাকে হচ্ছে রেজিস্টার মেমরি। রেজিস্টারটা সবচেয়ে কাছে থাকে, ঠিক আছে। আচ্ছা, IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা কোনটি? তোমাদের বইয়ে যেহেতু সি আছে তার মানে সি হবে এমন কোনো কথা না। সর্বশ্রেষ্ঠ ভাষা হচ্ছে পাইথন, ঠিক আছে। IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে কাকে? পাইথন ভাষাকে। আচ্ছা, কোনটি ভোলাটাইল মেমরি? ভোলাটাইল মেমরি হচ্ছে র্যাম, আর নন ভোলাটাইল হচ্ছে রম, ঠিক আছে। ভোলাটাইল মেমরি কি? র্যাম, যে ভুলে যায় সে হচ্ছে র্যাম, ভুলে যায়। আর রম স্থায়ী স্মৃতি, মানে ভুলে যায় না, এটাকে বলা হয় হচ্ছে রম। ভোলাটাইল মানে কি? যে ভুলে যায়। কে ভুলে যায়? র্যাম ভুলে যায়, ঠিক আছে। কি হয়? র্যাম ভুলে যায়। কেন? কারণ তুমি যখন যেটা নিয়ে কাজ করতেছো র্যামে তখন সেই বিষয়টা আসবে, তোমার কাজ শেষ, র্যাম থেকে ওটা ডিলিট হয়ে যাবে, চলে যাবে, এই জন্য এটাকে বলা হয় ভোলাটাইল। SQRT এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি? SQRT মানে স্কয়ার রুট, এটার জন্য প্রয়োজনীয় হেডার ফাইল হচ্ছে mat.h, ঠিক আছে। আমি চলো করে দিই, তোমার একটু দেখাই দিই। আচ্ছা,
আচ্ছা, এই যে দেখবা stdio.h, এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আছে printf ফাংশন, scanf ফাংশন, getchar, তারপর আছে putchar। এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, হ্যাঁ, যে কে কার অন্তর্ভুক্ত। getS, putS, এগুলো হচ্ছে stdio.h এর অন্তর্ভুক্ত। এগুলো কার অন্তর্ভুক্ত? stdio.h এর অন্তর্ভুক্ত। তারপরে আছে conio.h, এটার অন্তর্ভুক্ত কে কে? এটার অন্তর্ভুক্ত হচ্ছে getch আর clear screen, এই দুটো হচ্ছে আছে conio.h এর মধ্যে। এই জিনিসটা ভালো করে দেখবা, এখানে লিখে দিচ্ছি যাতে তোমাকে আর বই ঘাটতে না হয়। mat.h, mat.h এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে পাওয়ার, sqrt, স্কয়ার রুট, অ্যাবসোলিউট ভ্যালু, এই সাইন কজ এরকম যেগুলো দেখছো এগুলো আছে। এই হচ্ছে mat.h। তাহলে তিনটা হেডার ফাইল গুরুত্বপূর্ণ। তিনটা হেডার ফাইলের কার মধ্যে কি আছে সেটা দেখে নাও, এখান থেকে এই দুটো মনে রাখলেই চলবে, ঠিক আছে? printf scanf হচ্ছে stdio.h এর অন্তর্ভুক্ত, conio.h এর মধ্যে আছে getch, clear screen, mat.h এর মধ্যে আছে পাওয়ার, স্কয়ার রুট। এখান থেকে এই দুটো দেখলেই চলবে ভালো করে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখে রাখবা, এরকম একটা প্রশ্ন পরীক্ষাতে হওয়ার চান্স খুবই বেশি। নিচের কোনটি উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে? তাহলে কি বললাম, উচ্চ স্তরের ভাষাকে অনুবাদ করে কে? উচ্চ স্তরের ভাষাকে অনুবাদ করে কম্পাইলার, আর হচ্ছে হ্যাঁ কম্পাইলার, শুধু ইন্টারপ্রেটারও করে, কিন্তু ইন্টারপ্রেটার তো এখানে নাই, তাহলে কম্পাইলার অনুবাদ করে। আচ্ছা, তারপর বলছে সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার হয় হচ্ছে অ্যারে। অ্যারের কাজ হচ্ছে একই জাতীয় ডেটা কি করা, সংরক্ষণ করা। এই প্রশ্নটা আর দুইবার হয়েছে। https://yahoo.com এর সর্বশেষ অংশের নাম কি? আমি কিন্তু লিখে দেখাই দিলাম যে .com, এটাকে কি বলা হয়? এটার নাম হচ্ছে TLD, মানে টপ লেভেল ডোমেইন বা ডোমেইন নেচার বা ডোমেইনের প্রকৃতি। এই যে দেখো এখানে দেওয়া আছে ডোমেইনের প্রকৃতি। এর আগে তো আমি এটা বিস্তারিত লিখে দিলাম যে কোন অংশের নাম কি, তাই না? এটার নাম কি? এটাকে বলা হয় প্রোটোকল, এটাকে বলা হয়, এটাকে সার্ভার, এটা হচ্ছে ডোমেইন নেম বা হোস্ট নেম, আর শেষে যেটা আছে সেটা হচ্ছে ডোমেইন নেচার বা ডোমেইন প্রকৃতি বা TLD, মানে টপ লেভেল ডোমেইন। ঠিক আছে? এটা কি করে? এটা ডোমেইনের ধরন বোঝায়। যেমন .com দ্বারা কি বোঝায়? ব্যবসা বাণিজ্য বোঝায়। .edu দ্বারা কি বোঝায়? শিক্ষামূলক বোঝায়। ঠিক আছে? .ac দ্বারা কি বোঝায়? একাডেমিক বোঝায়। .org দ্বারা কি বোঝায়? অর্গানাইজেশন বোঝায়। .gov দ্বারা কি বোঝায়? গভর্নমেন্ট বা সরকারি বুঝাই, তাই না? তাহলে প্রত্যেকটাই কি বুঝাইতেছে? একটা করে ধরন বুঝাইতেছে। এই যে ধরন বা প্রকৃতি বুঝায়, এই জন্য এটাকে বলা হয় ডোমেইন প্রকৃতি। ঠিক আছে? আচ্ছা, HTML এর উদ্ভাবক কে? HTML এর উদ্ভাবক জানো তো? টিম বার্নার্স-লি হচ্ছে HTML এর উদ্ভাবক। আচ্ছা, .edu দ্বারা কোন ধরনের ডোমেইনকে বোঝায়? বললাম, একটু আগেই বললাম, যেটা দ্বারা কি বোঝায়? শিক্ষামূলক বোঝানো হয়। আচ্ছা, ব্রাউজারকারী সময় বাঁচে কোন ট্যাগে? এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এই ট্যাগ বা লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগ কি করে? ব্রাউজারকারীর সময় বাঁচায়। আচ্ছা, আইপি অ্যাড্রেস কত বিটের হয়? আইপি অ্যাড্রেস দুই রকমের হয়। আইপি অ্যাড্রেস দুই রকমের হয়। একটা হচ্ছে আইপি ভার্সন 4, আইপি ভার্সন 4, এটা হচ্ছে 32 বিট। আর আরেকটা আছে আইপি ভার্সন 6, এটা হচ্ছে 128 বিট। এখন মনে রাখবা, আইপি বলতে মূলত আইপি ভার্সন 4 কে বোঝানো হবে। যদি শুধু আইপি থাকে লেখা, তাহলে সেটা দ্বারা কি বোঝানো হবে? আইপি ভার্সন 4 কে বোঝানো হবে। তাহলে এটা কত বিট? 32 বিট। ঠিক আছে? আর যদি আইপি 6 বুঝাইতে চাইতো, তাহলে তোমাকে লিখে দিত যে আইপি 6 কত বিটের, তাহলে হয়তো 128। শুধু আইপি লেখা থাকলে কাকে বোঝায়? শুধু আইপি লেখা থাকলে আইপি ভার্সন 4 কে বোঝানো হয়। ক্লিয়ার? আচ্ছা, সারা বিশ্বের সকল আইপি ও ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করে ICANN। এটা
এই অর্গানাইজেশনটা কি করে, সারা বিশ্বের যত ডোমেইন নেম আছে সবকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মাথায় টেনশন নিও না বাবা, ঠান্ডা মাথায় পড়বা, ঠান্ডা মাথায় এমসিকিউ পরীক্ষা দিবা। ঠিক আছে, ওয়েবসাইটের একক ঠিকানাকে কি বলে? ওয়েবসাইটের একক ঠিকানাকে বলে ইউআরএল। ইউআরএল এর পূর্ণরূপ পড়বা, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ইউআরএল এর পূর্ণরূপ ক নাম্বারে আসবে, ক নাম্বারে আসবে। ঠিক আছে, ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। সিইআরএন কোথায় অবস্থিত? এটা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। এখানে বসেই মূলত কি হয়, এখানে বসেই এইচটিএমএল তৈরি করেন, এইচটিএমএল উদ্ভাবন হয় এখানে, এখানে বসেই মূলত এইচটিএমএল উদ্ভাবন করেন টিম বার্নার্স-লি। ঠিক আছে, এই ল্যাবরেটরিতে বসেই। কোনটি এমটি ট্যাগ? এমটি ট্যাগ মানে ফাঁকা ট্যাগ, এমটি বা ফাঁকা ট্যাগ, ফাঁকা ট্যাগ। ফাঁকা ট্যাগের ক্ষেত্রে কি কি আছে? ফাঁকা ট্যাগ আছে ইমেজ, আইএমজি, এটা একটা ফাঁকা ট্যাগ। বিআর, এটা একটা ফাঁকা ট্যাগ, বিআর একটা ফাঁকা ট্যাগ। এইচআর মানে হরাইজন্টাল রো, এটা একটা ফাঁকা ট্যাগ। মেটা আছে, মেটা, এটা একটা ফাঁকা ট্যাগ। এগুলো হচ্ছে ফাঁকা ট্যাগ। ফাঁকা ট্যাগের ক্ষেত্রে আর দুইটা কথা তুমি মনে রাখো, একটু কষ্ট করে মনে রাখো, কাজে দিবে। ঠিক আছে, এক নাম্বার, ফাঁকা ট্যাগের ক্ষেত্রে আর একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে ফাঁকা ট্যাগের ক্ষেত্রে ক্লোজিং থাকে না। ক্লোজিং ও কন্টেন্ট থাকে না। ফাঁকা ট্যাগের কি থাকে না? ক্লোজিং আর কন্টেন্ট থাকে না। ক্লোজিং এবং কন্টেন্ট থাকে না, এটা মনে রাখবা। তাহলে ফাঁকা ট্যাগ ইমেজ, বিআর, এইচআর, মেটা, এগুলো হচ্ছে ফাঁকা ট্যাগ। এই লিমিটেড অল্প কিছু ট্যাগই হচ্ছে ফাঁকা ট্যাগ। ফাঁকা ট্যাগের কি থাকে না? ক্লোজিং এবং কন্টেন্ট থাকে না। এখানে তাহলে বিআর দেওয়া আছে, বিআরটা হচ্ছে ফাঁকা ট্যাগ। বিআর মানে ব্রেক, এটা নতুন লাইন তৈরি করে। নিচের কোনটি টেক্সট এডিটর? নোটপ্যাড, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, এগুলো হচ্ছে টেক্সট এডিটর, লেখা এডিট করা যায় এখানে, মানে লেখা যায় কোনো কিছু। ফন্ট কালার ইকুয়াল রেড, ফেস ইকুয়াল এরিয়াল, আইসিটি ফন্ট। ভ্যালু কোনটি? এই যে ঊর্ধ্ব কমার ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে ভ্যালু। তাহলে এই দুইটা ভ্যালু আছে এখানে, রেড আর এরিয়াল, এই দুটো হচ্ছে ভ্যালু। অপশনে দেখো কি আছে, অপশনে রেড আছে, তাহলে রেড সঠিক। যেটা দেখবে ঊর্ধ্ব কমার ভেতরে দেওয়া আছে সেটাকে বলা হবে ভ্যালু। ঠিক আছে, এখানে কয়টা আছে? রেড আছে আর এরিয়াল আছে, তাহলে এই রেডটা হচ্ছে ভ্যালু। আচ্ছা, ওটাই দিয়ে বলতেছে যে কন্টেন্ট কোনটা, কন্টেন্ট কোনটা। ঠিক আছে, দেখো এই ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় কন্টেন্ট। তাহলে এই আইসিটি, এই লেখাটা হচ্ছে কন্টেন্ট, এটাকে বলা হবে কন্টেন্ট। আমি চলো একটা দেখাই তোমাদের। আমার নামই লিখি, ঠিক আছে, দীপি শেষ। এখন এখানে কোন অংশের নাম কি? এটাকে বলা হয়, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। তারপরে যেটা দেখতেছ এটাকে বলা হয়, উপরে লিখতেছি, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। ওপেনিং ট্যাগের পরে যে শব্দটা থাকবে সেটাকে বলা হবে অ্যাট্রিবিউট। তারপরে ঊর্ধ্ব কমার ভেতরে যেটা থাকবে সেটাকে বলা হবে ভ্যালু, এটার নাম হচ্ছে ভ্যালু। এখানে যেটা থাকবে এটাকে বলা হবে কন্টেন্ট, এটাকে বলা হবে কন্টেন্ট। আর এটাকে বলা হবে ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। তাহলে এইচটিএমএল এ এই জিনিসগুলো থাকে। প্রথম যেটা থাকবে, যে ওয়ার্ডটা বা যে শব্দটা, সেটা ওপেনিং ট্যাগ। তারপরে যে ওয়ার্ডটা থাকবে সেটাকে বলা হবে অ্যাট্রিবিউট। ঊর্ধ্ব কমার ভেতরে যেটা থাকবে সেটা ভ্যালু। মাঝখানে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা থাকবে সেটাকে বলা হবে কন্টেন্ট। আর তারপরে তো ক্লোজিং ট্যাগ থাকবে। আর এই শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছুকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট বা বাংলায় বলতে চাইলে বলতে পারি উপাদান। এইচটিএমএল এর উপাদান, এই শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছুকে বলা হয় এইচটিএমএল এর এলিমেন্ট বা উপাদান। ঠিক আছে, টেবিল সেলের লেখার মধ্যে দূরত্ব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় কোনটা? সেল, দুইটা সেলের মধ্যে দূরত্ব কমানো বাড়ানোর জন্য লেখা ব্যবহার করা হয় সেল স্পেসিং, মানে দুইটা সেলের স্পেস কম বেশি তুমি করতে চাইতেছো। ঠিক আছে, আচ্ছা, এটি কোন রং নির্দেশ করে? তাহলে এটা কি হবে? এই যে বললাম আর জি বি, তাই না? তাহলে রেড এর মানও ডাবল এফ, গ্রিন এর মানও ডাবল এফ,
ব্লুর মানও ডাবল এফ, তাহলে কি আছে, সব কালার আছে, রেডও আছে, গ্রিনও আছে, ব্লু আছে, সব আছে। সকল রঙের যদি উপস্থিতি থাকে তাহলে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হবে সাদা। সরি, সকল রং আছে মানে কি হবে, সেখানে সাদা হবে নাকি কালো হবে? কালো মানে কি সকল রঙের উপস্থিতি থাকা, না সাদা মানে? যাই হোক, সম্ভবত সাদা হবে, কালো তো হবে না, কালো তো অপশনেই নাই, সাদা হবে। ঠিক আছে, ঠিকই ভাবতেছিলাম। সকল রঙের উপস্থিতি থাকলে সেটা হয়তো হয় সাদা, ঠিক আছে, মাদা না, এটা সাদা। আর যদি কোনো রং উপস্থিতি না থাকে, যেমন দেওয়া আছে 000000, তাহলে এটা হয়তো কালো, তার মানে এখানে কোনো রঙেরই উপস্থিতি নাই। ঠিক আছে। আচ্ছা, কোন ট্যাগ ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার লাল হবে? টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড, সেল মানে টিডি, টিডি বিজি কালার ইকুয়াল রেড, এটা দিলে সেলের ব্যাকগ্রাউন্ড লাল হবে। টিডি মানে হচ্ছে টেবিলের সেল বা ঘর, তাহলে দেখো টিডি বিজি কালার এই যে রেড, এটা ঠিক আছে। আচ্ছা, এসসিআর অ্যাট্রিবিউট কোন ট্যাগে ব্যবহৃত হয়? এটা মানে এসসিআর তো এসআরসি সোর্স, এটা ইমেজ ট্যাগের সাথে ব্যবহার করা হয়। ইমেজ যুক্ত করার জন্য ইমেজের সাথে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় হচ্ছে সোর্স, তাহলে এই যে ইমেজ ট্যাগ এটা। আচ্ছা, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইপি অ্যাড্রেস। ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইপি অ্যাড্রেস। তারপরে নিচের কোনটি ওয়েব ব্রাউজার? ঠিক আছে, ব্রাউজার কি? এই যে অপেরা হচ্ছে ব্রাউজার, অপেরা মিনি, ইউসি ব্রাউজার, গুগল ক্রম, এগুলো হচ্ছে ব্রাউজার। আর এই যে গুগল, তারপরে পিপিলিকা, ইয়াহু, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। নিচের কোনটি সার্চ ইঞ্জিন? এই যে দেওয়া আছে কি, এই যে পিপিলিকা, এটা সার্চ ইঞ্জিন। শুধু এটা না, এটা শুধু সার্চ ইঞ্জিন তা না, প্রথম বাংলার সার্চ, বাংলায় সার্চ ইঞ্জিন, মানে বাংলাতে সার্চ দেওয়া যায় তো এটাতে, পিপিলিকাতে। আচ্ছা, নতুন উইন্ডোতে ওয়েব পেজকে ওপেন করতে হলে যে এটা তোমাদেরকে শুরুতেই বললাম যে এ ট্যাগের অ্যাট্রিবিউট দুইটা, একটা হচ্ছে টার্গেট আর একটা হচ্ছে এইচআরইএফ। তো টার্গেট কি করে? টার্গেট ওয়েবসাইটকে নতুন পেজে ওপেন করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়? ডোমেইন নেম ব্যবহার করা হয় কোনটির ক্ষেত্রে? ওয়েবসাইটের ক্ষেত্রে। একটা ওয়েবসাইটের যে নাম থাকে, একটা ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটের যে নাম থাকে, ওয়েবসাইটের সেই নামটাকে আমরা বলি হচ্ছে ডোমেইন নেম। আচ্ছা, পি এই সুপারস্ক্রিপ্ট টু সুপারস্ক্রিপ্ট আউটপুট কত? এখানে অপশনের দিক তাকায় লাভ নাই, অপশন একটাও ঠিক নাই। তাহলে এখানে কি দেওয়া আছে? এস ইউপি সুপারস্ক্রিপ্ট আছে, তাহলে এইচ সুপারস্ক্রিপ্ট থাকলে লেখাটা চলে যাবে উপরের দিকে, এইচ স্কয়ার ও হবে তাহলে। আর যদি সাব থাকতো, সাবস্ক্রিপ্ট এটা যদি লেখা থাকতো, তাহলে এটার জন্য আউটপুট হতো H2O। তাহলে সাবস্ক্রিপ্ট লেখা থাকলে লেখা কোথায় যাবে? নিচের দিকে। আর সুপারস্ক্রিপ্ট লেখা থাকলে লেখা চলে যাবে কোথায়? উপরের দিকে। তাহলে এটার জন্য আউটপুট হবে H2O। এগুলো খুবই সহজ, এগুলো সবাই পারো। ওয়েব পেজের মধ্যে লিংক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? লিংক করার জন্য কি ট্যাগ ব্যবহৃত হয়? এ ট্যাগ ব্যবহৃত হয়। ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই পরীক্ষাতে আসে, সো এগুলাই হইছে। 1f এর সাথে 1 যোগ করলে কি হবে? 1f এর সাথে যদি তুমি 1 যোগ করো, 1f প্লাস 1 দিলা, f মানে 15, 15 সাথে 1 যোগ করলে হয় 16। এই হেক্সাডেসিমেলে এখানে 16 লিখতে পারবা না, তাহলে 16 থেকে হেক্সাডেসিমেলের বেশ 16 তুমি বাদ দিবা। বাদ দিলে কত থাকে? 0 থাকে। 0 এখানে লিখলা, কয়বার বাদ দিছো? এখানে মাইনাস কতবার করছো? একবার, তাহলে হাতে থাকবে 1। হাতের 1 এ সেই 1 এর সাথে যোগ হয়ে 2 হয়ে যাবে। তাহলে 1f এর পরের সংখ্যাটা হচ্ছে 20 হেক্সাডেসিমেলে। এই যে এটা হচ্ছে সঠিক 20। ঠিক আছে, যারা ডেসিমেল যোগ করতে পারো তারা তো পারবা। কোন গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে? কোন গেটের? নট গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে, কারণ নট গেট এরকম, এই যে এটাকে বলা হয় ইনপুট। তুমি এ দিলা, তাহলে তুমি আউটপুটে পাবা এ বার। তাহলে কয়টা ইনপুট? একটা ইনপুট। আউটপুট কয়টা? একটা। তাহলে ইনপুটের সংখ্যা এবং আউটপুটের সংখ্যা সমান, লাইন একটাই। কোনটি সার্বজনীন গেট? সার্বজনীন গেট দুইটা, একটা হচ্ছে ন্যান্ড আর নর। এই যে এখানে দেখো ন্যান্ড নর দেওয়া আছে। আচ্ছা, প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? প্যারিটি যদি না থাকে তাহলে হয় 7টা। আচ্ছা, প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? আর প্যারিটি যদি থাকে তাহলে হয় 8টা। প্যারিটি না থাকলে কয়টা হয়? 7টা হয়। আর প্যারিটি যুক্ত থাকলে সেটা কত হয়ে যায়? 8টা হয়ে যায়। চিহ্ন বিট কতটি? চিহ্ন বিট মনে রাখবে একটা, সর্ববামের যে বিটটা থাকবে সেটাকে বলা হয় চিহ্ন বিট। চিহ্ন বিট হয় সব সময় একটা বিট হয় চিহ্ন বিট। আচ্ছা, এর সরলকৃত মান কত? তাহলে এটাকে যদি আমরা সরল করি তাহলে কি হয় দেখো, তাহলে প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? y কমন নিতে পারি। y যদি কমন নিই তাহলে x প্লাস x বার, আর এখানে থাকে প্লাস x। তাহলে এখান থেকে আমরা কি পাবো? y, আর এখান থেকে আমরা পাবো x। এটা সাজায় লিখলে x প্লাস y।
তাহলে এটা কই গেল ভাই? এটা তো কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। তাহলে x প্লাস ওয়াই কই আছে? এই যে ঘ নম্বরে x প্লাস ওয়াই আছে। এই টাইপের সরলগুলা দেখবা। আরো আমি দুই একটা এক্সাম্পল হিসেবে রাখছি এখানে, কিন্তু আরো যে সরল টরল আছে সেগুলো একটু দেখে রাখবা। সরল থেকে প্রশ্ন হয়। বুলিয়ান এলজেব্রার মৌলিক উপপাদ্য কোনটি? দেখো a প্লাস 1 ইকুয়াল কত হওয়ার কথা? 1 হওয়ার কথা। a প্লাস a ইকুয়াল a, ঠিক আছে। a প্লাস 0 ইকুয়াল a হওয়ার কথা। a প্লাস a বার ইকুয়াল 1 হওয়ার কথা। তাহলে a প্লাস a ইকুয়াল a, এটা সঠিক। মৌলিক যে উপপাদ্যগুলো আছে সবগুলাই এক নজর দেখে রাখবা। NAND গেটের আউটপুটকে নট গেটের মধ্যে প্রবেশ করালে কোন গেট পাওয়া যাবে? NAND গেটের মধ্যে নেট গেটের আউটপুটকে যদি নটের মধ্যে দাও তাহলে তুমি কি পাবা? AND পাবা। কিভাবে? এই যে দেখো NAND এর মধ্যে কি আছে? NAND এর মধ্যে কি আছে? AND আছে, এর সাথে নট যুক্ত আছে, তাহলে তো হলো NAND। এর সাথে তুমি আবার একটা নট যুক্ত করে দিছো। দেখো বলতেছে NAND গেটের আউটপুটকে আবার একটা নটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কি হবে? তাহলে NAND এর মধ্যে আছে AND প্লাস নট, তার সাথে তুমি আবার একটা নট দিছো, তাহলে নট আর নট কাটা যাবে, শুধু কি থাকবে? AND থাকবে। বুঝছো? আচ্ছা, হায়ারোগ্লিফিক্স থেকে আধুনিক ইমোজি পর্যন্ত কোন কোডের অন্তর্ভুক্ত? সবই হচ্ছে ইউনিকোডের অন্তর্ভুক্ত। সবই কার অন্তর্ভুক্ত? ইউনিকোডের অন্তর্ভুক্ত। ইউনিকোডের কাজ হচ্ছে পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করা। কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? খ্রিস্টীয় শাসক যারা আছে তারা এটাকে শয়তানের রূপ বিবেচনা করত, শূন্যকে। ইউনিকোডের প্রথম সংস্করণ কতটি ভাষা নিয়ে চালু হয়েছিল? ইউনিকোডের প্রথম সংস্করণ 24টি ভাষা নিয়ে চালু হয়েছিল, ঠিক আছে। 24টি ভাষা নিয়ে প্রথম সংস্করণ চালু হয়। আচ্ছা, তারপরে 7 বিটের ASCII কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণে কয়টি ব্যবহার হয়? ঠিক আছে, 7 বিট। 7 বিট তার মানে 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ মোট কোড সংখ্যা হবে 128। 128 এর প্রথম 32টি হয় যান্ত্রিক নিয়ন্ত্রণে। 128 এর মধ্যে প্রথম 32টি যান্ত্রিক নিয়ন্ত্রণ, আর বাকি যে 96টি এটা হচ্ছে কোডিং এর কাজে, কোডিং বা অক্ষর চিহ্ন এগুলোকে শনাক্ত করার কাজে। তাহলে ASCII 7 এর কয়টি যান্ত্রিক নিয়ন্ত্রণের ব্যবহার হয়? প্রথম যে 32টি কোড আছে, প্রথম 32টি কোড হবে যান্ত্রিক নিয়ন্ত্রণে, ঠিক আছে। আচ্ছা, 1 বাইটের অর্ধেককে কি বলে? 1 বাইটের অর্ধেককে বলা হয় নিবল। 1 বাইট মানে 8 বিট, 8 বিটের অর্ধেককে বলা হবে নিবল। আচ্ছা, কোন সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই? কোনটার স্থানীয় মান নাই? দেখো রোমান সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নাই, এটা কি একক, দশক, শতক, হাজারে ভাগ করা যায় না। কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি 60 ভিত্তিক ছিল? সুমেরিয়ান, ব্যাবিলিয়ান, এটার ছিল 60 ভিত্তিক। মিশরীয়দের ছিল 10 ভিত্তিক। মায়ান সভ্যতার সম্ভবত ছিল 20 ভিত্তিক, ঠিক আছে। ঠিক আছে, এটা আমি ওই প্রশ্নে কিন্তু ভুল অ্যান্সার দিয়ে এসেছি। চীনের ছিল 10 ভিত্তিক। এর আগে একটা বহুপদী প্রশ্ন সলভ করলাম, ওটাতে সম্ভবত আমি মায়ানেও টিক চিহ্ন দিয়ে ফেলছিলাম, তাই না? তো মায়ান হচ্ছে 20 ভিত্তিক। তাহলে মিশরীয়, চীন এগুলো 10 ভিত্তিক, মায়ান 20 ভিত্তিক, আর সুমেরিয়ান, ব্যাবিলিয়ান যেটা সেটা হচ্ছে 60 ভিত্তিক। দশমিক সংখ্যায় -12 এর 2 এর পরিপূরক কত? তুমি প্রথমত কি করবা? তুমি -12 দেওয়া থাকুক আর +12 দেওয়া থাকুক, এটাকে বাইনারি করে নিবা। তাহলে 8 আর 4 12, এটা হলো বাইনারি মান। এখন দেখো অপশনগুলো সব 8 বিটে আছে, তাহলে তুমি কি করবে? এটাকেও 8 বিট নিয়ে নিবা। 4টা আছে, বাম দিকে আরো 4টা শূন্য দিয়ে দিলা, 11 00 এটা দিয়ে দিলা। এখন এটাকে তুমি 1 এর পরিপূরক করো। 0 গুলাকে 1 করে দাও, 1 গুলাকে 0 করে দাও, তার সাথে একটা 1 যোগ করে দাও। তাহলে 1 আর 1 এ 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 এ 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 0 যোগ করলে 1 0 1 1 1, এটা হচ্ছে উত্তর। তাহলে 11 01 00, 11 01 00, এই যে ঘ নাম্বারে আছে 11 01 00, এই তো হয়ে গেল। প্লাস থাকুক আর মাইনাস থাকুক তুমি তোমার সিস্টেমে করবা। 48C অনুক্রমটির পরের মান কত? যেহেতু সি দেওয়া আছে তার মানে বুঝতেছি অনুক্রমটি হেক্সাডেসিমেলে দেওয়া আছে, তাই না? প্রতি ক্ষেত্রে কত করে বাড়তেছে? 4 থেকে 8 কত বাড়ছে? 4 ঘর। 8 থেকে সি মানে 12, কত ঘর বাড়ছে? 4 ঘর। প্রত্যেক ক্ষেত্রে কত করে বাড়তেছে? 4 করে। তাহলে সি এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে পরের মানটা পাবো। 4 এর সাথে 4 যোগ করলে 8 পাবা, 8 এর সাথে 4 যোগ করলে 12 পাবা। তাহলে 12 বা সি এর সাথে 4 যোগ করলে তো পরের মান পাওয়া যাবে। যোগ করো, সি মানে হচ্ছে 12, 12 আর 4 এ 16, 16 তো লেখা যায় না, তাহলে 16 থেকে হেক্সাডেসিমেলের বেস 16 বাদ দাও, তাহলে কত থাকে? 0, লিখলা 0। কয়বার বাদ দিছো? একবার, তাহলে হাতে থাকবে 1, হাতের একটা এখানে চলে আসলো 10। এখন এখনো যারা জানো না যে এই যোগটা কেমনে হইলো, তারা ভাই নতুন করে আর এগুলা চাপ নেওয়ার দরকার নেই। এখনো যদি তুমি না জেনে থাকো যে 16 থেকে কেন 16 বাদ দিলাম, 0 কেন হইলো, হাতের 1 কই থেকে আসলো, এটা যদি তুমি এখনো না জেনে থাকো তাহলে তোমার এই টাইপের এমসিকিউ দেখারই দরকার নেই, কারণ এটা নতুন করে শেখার তোমার সময় নাই, ঠিক আছে? আচ্ছা, ইউনিকোডের বিট সংখ্যা কত? ইউনিকোডের বিট সংখ্যা হচ্ছে 16টা। বিট কয়টা? 16টা। যদি বিট সংখ্যা 16 হয় তাহলে কোড সংখ্যা কত হবে? কোড সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 16। 2 টু দি পাওয়ার 16 মানে কত?
65,536। এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে যে ইউনিকোডের কোড সংখ্যা কত। বিট সংখ্যা 7 আর কোড সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 16, মানে 65,536। কেন্দ্রীয় ডিভাইস দিয়ে তৈরি হয় কোনটি? কেন্দ্রীয় ডিভাইস থাকে কোথায়? কেন্দ্রীয় ডিভাইস থাকে স্টার টপোলজিতে। স্টার টপোলজিতে এরকম না, এই যে এখানে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে, চারদিকে এইভাবে ডিভাইসগুলো সাজানো থাকে, এটা হচ্ছে স্টার টপোলজি, এইভাবে থাকে না, এই যে এটাকে বলা হয় সেন্ট্রাল ডিভাইস বা কেন্দ্রীয় ডিভাইস। আচ্ছা, হটস্পট কি মানে কি? হটস্পট মানে কি? উত্তপ্ত অবস্থা নাকি? তারবিহীন ইন্টারনেট ব্যবস্থাকে বলা হয় হটস্পট। তোমরা জানো থিতারিং এগুলা, ফোনে তো হটস্পট দিয়ে সারাদিন কাজ কাম চালাও। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের স্তর কোনটি? অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের স্তর হচ্ছে কোর। অপটিক্যাল ফাইবারের মূলত 3টা স্তর, একটাকে বলা হয় কোর, এটা সবচেয়ে ভেতরে থাকে। তার আরেকটা স্তর আছে যেটাকে আমরা বলি ক্ল্যাডিং। 3 নাম্বার স্তর বাহিরে থাকে যেটাকে আমরা বলি জ্যাকেট। অপটিক্যাল ফাইবার এই 3টা স্তর নিয়ে গঠিত। কি কি? কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট। সবচেয়ে ভেতরের স্তরকে বলা হয় কোর, মাঝখানে থাকে ক্ল্যাডিং আর সবার বাহিরে থাকে জ্যাকেট। 10 সেকেন্ডে এত বিট ডেটা ট্রান্সফার হলে ব্যান্ডউইথ কত? এখানে কয়টা শূন্য? একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দাও, তাহলে কত থাকে? 10,000। দেখো 10,000 কই আছে? বিপিএস থাকতে হবে, এই যে 10,000 বিপিএস, এটাই ঠিক আছে। আচ্ছা, কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি? তাহলে কম্পিউটার থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টর, কম্পিউটার থেকে একটা সিগন্যাল প্রজেক্টরের দিকে যায়, প্রজেক্টর থেকে আমরা দেখতে পাই। এখন একটা জিনিস বুঝাও, প্রজেক্টর থেকে কোনো কিছু কি কম্পিউটারে আসা সম্ভব? সম্ভব না। কম্পিউটার থেকে সিগন্যাল প্রজেক্টরে যাচ্ছে, কিন্তু প্রজেক্টর থেকে সিগন্যাল কি কম্পিউটারের দিকে আসবে? আসবে না। তাহলে কয়মুখী প্রবাহ হচ্ছে? একমুখী। একমুখী প্রবাহ ঘটলে সেটাকে আমরা বলবো সিমপ্লেক্স। ঠিক আছে? যেমন রেডিও, টেলিভিশন, এগুলা। টেলিভিশনে ছবি আসতেছে, ছবিটা তুমি দেখতেছ, টেলিভিশনের সামনে তুমি যদি নাচো, তোমার নাচ কি টেলিভিশন দেখবে? দেখবে না। রেডিওতে গান আসতেছে, গান তুমি শুনতে পাবা, কিন্তু তুমি যদি রেডিওর সামনে বসে গান গাও, তাহলে রেডিও কি সেটা শুনবে? শুনবে না। কেন? কারণ এখানে একমুখী প্রবাহ হচ্ছে। তো একমুখী প্রবাহকে আমরা বলি হচ্ছে সিমপ্লেক্স। আচ্ছা, বিপিএস এর পূর্ণরূপ কি? বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড। আচ্ছা, এখানে তো লেখাই আছে, আমি আবার লিখতেছি, এই যে বিট পার সেকেন্ড মানে বিপিএস। এটা হচ্ছে ডেটা সঞ্চালনের সবচেয়ে ক্ষুদ্রতম একক এবং মূল একক বিপিএস। প্রতি সেকেন্ডে কতটা বিট স্থানান্তরিত হইতেছে। ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? আচ্ছা, এখানে 3টা জিনিসের তোমার জানতে হবে। ওয়াইফাই এর ক্ষেত্রে, ব্লুটুথের ক্ষেত্রে আর ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে। এই 3টা ক্ষেত্রে তোমাকে 3টা স্ট্যান্ডার্ড জেনে রাখতে হবে। ওয়াইফাই হচ্ছে 100 না, 802.15, 802. আচ্ছা, এটার সম্ভবত 802.16। ওয়াইফাই হচ্ছে 802.15 আর এটা সম্ভবত 12। এটা একটু তোমরা চেক করে নিও, ঠিক আছে? এটা একটু কি করবা, এটা একটু চেক করে নিবা, যেহেতু আমি কনফিউজড হয়ে গেছি, তোমরা একটু এটাকে চেক করে নিয়ে দেখো, হ্যাঁ, যে আমি ভুল লিখলাম কিনা। আচ্ছা, একসাথে উভয় দিকে ডেটা স্থানান্তরের পদ্ধতিকে কি বলে? মানে ডেটা দুই দিকেই যাতায়াত করতেছে। তুমি ধরো মোবাইল ফোনে কথা বলতেছো, তাহলে তুমি যেটা বলতেছো সেটা ও শুনবে, আবার ও যেটা বলতেছে সেটা তুমিও শুনবা, তাহলে সেটাকে বলা হবে ফুল ডুপ্লেক্স। যখন ডেটা একসাথে দুই দিকে চলাচল করে সেটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। একটু আগে আমি তোমাকে বুঝাইলাম যে সিমপ্লেক্স কি, ডেটা যদি একদিকে চলে তাহলে সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স কি? হাফ ডুপ্লেক্স হচ্ছে দুই দিকেই ডেটা চলাচল করবে, তবে একসাথে না। পুলিশের হাতে যে ওয়াকি টকি থাকে, দেখো না, ওয়াকি টকিতে কথা বলে, একজন বললে আরেকজন শুনবে, ও আবার যখন বলবে তখন এ আবার শুনবে, মানে দুই দিকে ডেটা চলাচল করবে তবে একসাথে না। ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ওয়াইফাই দিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথে যদি তুমি ব্লুটুথ যদি কানেক্ট করো তাহলে সেটা হবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাই ব্যবহার করলে সেটাকে বলা হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। যদি তুমি অনেকগুলা লোকাল এরিয়া নেটওয়ার্ককে একসাথে যুক্ত করো তাহলে সেটাকে বলা হয় ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আর এটা হচ্ছে যখন তুমি মোবাইলের টাওয়ার বা ওয়াইম্যাক্স দিয়ে কানেকশন তৈরি করবা সেটাকে বলা হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলে শুরু হয়? এটা তোমরা বলতে পারবা। 3G ফোন থেকে ভিডিও কল শুরু হয়েছিল না? তাহলে এটা হচ্ছে 3G, মানে কি? থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্ম থেকে ভিডিও কলে শুরু হয়। আচ্ছা, তাহলে মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি? একটু আগেই বললাম যে মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট বা বিপিএস, বিট পার সেকেন্ড। এটা হচ্ছে ক্ষুদ্রতম একক। ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি?
এটা হচ্ছে সাশ্রয়ী ও সহজলভ্য। এখন ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি? আমরা এখন কি করি, ড্রাইভে জিনিসপত্র রাখি না, গুগল ড্রাইভে রাখি না, এই গুগল ড্রাইভকে বলা হয় হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তাহলে এটা কি সাশ্রয়ী ও সহজলভ্য, সহজে পাওয়া যায়, সাশ্রয় পাই, তো ফ্রিতেই দেয় আমাদেরকে গুগল ড্রাইভ। যদি অনেক বেশি রাখো তাহলে সেক্ষেত্রে টাকা দিয়ে কিনতে হয়। কোনটিকে প্রোটোকল কনভার্টার বলা হয়? এখানে এই গেটওয়ে যেটা আছে, এই গেটওয়েকে বলা হয় হচ্ছে প্রোটোকল কনভার্টার। বিভিন্ন রকম প্রোটোকলের যে ডিভাইসগুলো আছে সেগুলোকে একসাথে যুক্ত করাই হচ্ছে গেটওয়ের কাজ। এটা অনেকটা মাল্টিপ্লাগের মতো, ঠিক আছে? একটি ল্যান এর জন্য কয়টি সুইচ প্রয়োজন হয়? প্রশ্নটা উল্টা দিক থেকে করা আছে, যে একটি ল্যানের জন্য কয়টি সুইচ প্রয়োজন হয়। প্রশ্নটা এরকম হইতো যে একটি সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়? যতটা ল্যান ততটা সুইচ, মানে একটা সুইচ দিয়ে তুমি একটা ল্যান তৈরি করতে পারবা। তাহলে এখানে বলতেছে একটি ল্যান, তাহলে সুইচ কয়টা? একটি। ঠিক আছে, প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল যে একটি সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়, একটি সুইচ দিয়ে একটি ল্যানই তৈরি করতে পারবা। কিন্তু এখানে উল্টা দিক থেকে বলতেছে একটি ল্যানের জন্য কয়টি সুইচ প্রয়োজন? একটা প্রয়োজন। আচ্ছা, পিকোনেটের সাথে সম্পৃক্ত কোনটি? পিকোনেট হচ্ছে ব্লুটুথেরই একটা অংশ। ব্লুটুথ যে সিস্টেমে কাজ করে সেই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে পিকোনেট। স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করা হয়? এটা তোমরা ফিজিক্সেও পড়ছো, 36,000 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে এত উপরে। যে 36,000 কিলোমিটার উপরে যদি স্থাপন করা হয় তাহলে সেটাকে কি বলা হয়? জিও স্টেশনারি স্যাটেলাইট। আর জিও স্টেশনারি স্যাটেলাইটের কাজ হচ্ছে কি? তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সহযোগিতা করা, ঠিক আছে? থিকনেট কেবল কি নামে পরিচিত? থিকনেট কেবল দেখো দুইটা আছে, একটাকে আমরা বলি থিন নেট। থিন নেট, থিন মানে হচ্ছে পাতলা, এটাকে আমরা বলি 10^2। আর আরেকটা আছে যেটাকে আমরা বলি থিকনেট। থিকনেট মানে একটু মোটা, এটাকে বলা হয় 10^5। এটা দুটাই হচ্ছে কোএক্সিয়াল কেবলের অন্তর্ভুক্ত, ঠিক আছে? কোএক্সিয়াল কেবলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলি থিন নেট যেটাকে বলি 10^2, আর একটা হচ্ছে থিকনেট যেটাকে আমরা বলি 10^5। তাহলে এখানে বলতেছে থিকনেট, তাহলে আমাদের অপশন হবে 10^5। আচ্ছা, রেডিও টেলিভিশন ব্যবহৃত মোড কোনটি? এটাই আলোচনা বলতেছিলাম না যে ব্রডকাস্ট বলা হয় এটাকে। যখন একটা সিগন্যাল চতুর্দিকে যায়, যে রিসিভার আছে সবার কাছে যখন যাবে তখন সেটাকে আমরা বলবো ব্রডকাস্ট। কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ? ঠিক আছে, হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ এখানে দেওয়া আছে মোবাইল, এসএমএস, পেজার, কিবোর্ড। আচ্ছা, পেজার হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ওয়াকি টকি, যেটা আমি বললাম যে পুলিশের হাতে যেটা থাকে, এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই উদাহরণ থেকে খ নাম্বার প্রশ্নে যদি থাকে তাহলে তোমাকে বলবে যে ওয়াকি টকির ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। আর এমসিকিউ এ যদি থাকে তাহলে বলবে নিচে কোনটি হাফ ডুপ্লেক্স বা ওয়াকি টকি কাজ করে কোন পদ্ধতিতে, এরকম প্রশ্ন থাকবে। আচ্ছা, এইচডি মানের ভিডিও কনফারেন্সিং এর জন্য কত ব্যান্ডউইথ লাগে? তো এটা পিওরলি মুখস্থ করে রাখতে হবে, তাই আমি দিয়ে রাখছি। যদি এইচডি উল্লেখ থাকে তাহলে বুঝবা যে 4 MBPS হবে, ঠিক আছে? বাদ বাকিগুলো একটু দেখে নিবা সুন্দর করে যে কোনটার জন্য কতটুকু লাগতেছে। এইচডি শব্দটা উল্লেখ থাকলে এইচডি থেকেই বারবার প্রশ্ন দেয়, তো মনে রাখবা এইচডি কল বলুক, এইচডি গেম বলুক, এইচডি ভিডিও বলুক, যেটাই বলুক, এইচডি শব্দটা থাকলে 4 MBPS মেরে দিয়ে চলে আসবা, ঠিক আছে? আচ্ছা, নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? ডেটা ফিল্টারিং সম্ভব হচ্ছে সুইচে। এটার জন্য আমরা একটা বহুপদী প্রশ্নও পড়লাম, সুইচ কি করে? ডেটা ফিল্টারিং করে। ওকে, গ্রুপ এসএমএস কি? গ্রুপ এসএমএস কে বলা হয় হচ্ছে মাল্টিকাস্ট। গ্রুপ এসএমএস কে বলা হবে কি? মাল্টিকাস্ট। ইউনিকাস্ট কি? 1 to 1। ইউনিকাস্ট হচ্ছে 1 to 1, মানে একজনের সাথে একজন কথা বলতেছে, তাহলে সেটাকে বলা হবে ইউনিকাস্ট। মাল্টিকাস্ট কি? তুমি তোমার গ্রুপে মেসেজ দিলা, তুমি তোমার কি করলা? গ্রুপে মেসেজ দিলা, তাহলে এই মেসেজটা কি তোমার যতজন ফেসবুক বন্ধু আছে সবার কাছে যাবে? যাবে না, যারা শুধুমাত্র ওই গ্রুপের অন্তর্ভুক্ত তাদের কাছে যাবে। তাহলে এইরকম নির্দিষ্ট গ্রুপে যখন মেসেজ দেওয়া হয় তখন সেটাকে বলে মাল্টিকাস্ট। আর ব্রডকাস্ট তো বললাম, এটাকে বলা হয় 1 to all। যেমন টেলিভিশন সম্প্রচার, যে সম্প্রচারিত হচ্ছে যাদের টিভি আছে সবাই দেখতে পাবে, ঠিক আছে? আর এটাকে বলা হয় 1 to n বলা হয় এটাকে, ঠিক আছে? এটা মনে রাখবা। আচ্ছা, ডেটা স্থানান্তরের হার কোনটি? ডেটা স্থানান্তরের হারকেই বলা হয় ব্যান্ডউইথ, যে কত গতিতে যাচ্ছে সেটাকে আমরা বলি ব্যান্ডউইথ, যার একক বিপিএস। আচ্ছা, নেট ভিত্তিক অন্যের লেখা নিজের নামে চালায় দেওয়া একটা অপরাধ, সে অপরাধকে বলা হয় প্লেজিয়ারিজম। বই ফটোকপি করলে কি হয়? কপিরাইট হয়। সেটা অনলাইনে যদি করো তাহলে সেটাকে বলা হবে প্লেজিয়ারিজম। অফলাইনে করলে কপিরাইট, আর অনলাইনে করলে প্লেজিয়ারিজম। ন্যানো পার্টিকেলের আকৃতি কত হয়? এটা হয় 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে। এগুলা পিওরলি তোমার মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। কোনটি বায়ো ইনফরমেটিক্স এর উপাদান নয়? বায়ো ইনফরমেটিক্স এর উপাদান 3টা, একটা হচ্ছে ডেটাবেস,
একটা হচ্ছে প্রোগ্রাম, আর একটা হচ্ছে গণিত ও পরিসংখ্যান। এই তিনটা হচ্ছে উপাদান। তাহলে কোনটা উপাদান নয়? রসায়ন হচ্ছে বায়োইনফরমেটিক্স এর উপাদান না। এটা কিন্তু তোমার বহুপদী প্রশ্নেও আসে, বলে যে নিচের কোনটি বায়োইনফরমেটিক্স এর উপাদান। তাহলে এই তিনটা মনে রাখবা, এটা হচ্ছে উপাদান। আচ্ছা, তারপরে রোবটের গঠনে কয়টি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে? রোবটের গঠনে 3টি বিশেষ বৈশিষ্ট্য থাকে, সব সময় 3টা বৈশিষ্ট্য থাকে। তোমার মনে রাখার দরকার নেই কষ্ট করে যে কি 3টা বৈশিষ্ট্য, ঠিক আছে? এই যে রোবট যে তৈরি করবে তার অনুমতি ছাড়া রোবট কাজ করবে না। তারপরে রোবট মানুষের ক্ষতির কোনো কাজে ব্যবহার করা যাবে না। 3 নম্বরে হইতেছে প্রথম 2টা শর্ত বজায় রেখে মানুষের উপকার করতে পারবে। এই 3টা হচ্ছে রোবটের বৈশিষ্ট্য। তো এগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবে যে বৈশিষ্ট্য 3টা। আচরণগত বায়োমেট্রিক্স কোনটি? বায়োমেট্রিক্স মূলত 2 রকমের হয়, একটা হচ্ছে শারীরবৃত্তীয়, একটা আচরণগত। আচরণগত কোনগুলোকে বলা হয়? যেমন ধরো তোমার ভিডিওটা অন্ধকার হয়ে গেল, কিন্তু আমার কণ্ঠস্বর শুনে তুমি বুঝতে পারবে না কে ক্লাস নিচ্ছে। তোমার বাবা তোমাকে একটা আননোন নাম্বার থেকে ফোন দিছে, যে নাম্বারটা তোমার ফোনে সেভ নাই। তোমার বাবা দেখবে হ্যালো বলছে, সাথে সাথে তুমি চিনতে পারছো। কেন? এই যে তুমি কণ্ঠস্বর শুনে চিনতে পারছো। তাহলে কণ্ঠস্বর শুনে মানুষকে শনাক্ত করলা, তাহলে এটাও একটা বায়োমেট্রিক্স। এটাকে বলা হয় হচ্ছে আচরণগত বায়োমেট্রিক্স। তাহলে কি আছে? এই যে মানুষের সিগনেচার, এটা আচরণগত বায়োমেট্রিক্স। ব্যাংকের চেকে আমি যদি সই করে দিই, আমার চেকে নিয়ে যাই দিবা, টাকা দিবে। আমার ব্যাংকের চেকে তুমি নিজে সই করছো, করে নিয়ে যাই দিবা, তোমাকে মার দিবে। কেন? কারণ এই সিগনেচার দেখে ব্যাংক শনাক্ত করতে পারে যে এই টাকাটা কে তোলার অনুমতি দিছে, তাই না? তাহলে এই সিগনেচার বা স্বাক্ষর দিয়ে মানুষকে শনাক্ত করা যায়, এটাকে বলা হয় আচরণগত বায়োমেট্রিক্স। আর যেগুলো মানুষের শরীরের সাথে সম্পৃক্ত সেগুলোকে বলা হয় শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। যেমন আমার আঙুলের ছাপ, আমার ডিএনএ, আমার রক্ত, এগুলো যেগুলো আছে, আমার মুখমণ্ডল, এগুলো হইতেছে আচরণগত বায়োমেট্রিক্স। এআই ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? এআই কোনটা ব্যবহৃত হয়? এআই প্রলগ ব্যবহার করা হয়, ঠিক আছে? প্রলগ, পাইথন যদি থাকতো পাইথন হতো, প্রলগ এখানে যেটা আছে সেই অনুযায়ী প্রলগটা ব্যবহার করা হয়। আচ্ছা, এআই এর সবচেয়ে সফল ক্ষেত্র কোনটি? এআই এর সবচেয়ে সফল ক্ষেত্র হচ্ছে মেশিন লার্নিং, যেটা আমরা কি করতে পারছি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা যন্ত্রকে শেখাতে সক্ষম হয়েছি, এটাকে বলা হয় মেশিন লার্নিং। আচ্ছা, কম্পিউটারকে দিয়ে কথা বলানো শোনানোর কৌশলকে বলা হয় হচ্ছে স্পিচ প্রসেসিং। এটাকে বলা হবে স্পিচ প্রসেসিং। যখন তুমি কম্পিউটারকে দিয়ে কোনো কিছু শোনাবা বা বলাবা, যেমন তোমার ফোনে সিরি আছে বা কর্টানা আছে বা গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, এদেরকে কি ভয়েস দিলে এরা কাজ করা শুরু করে, এটাকে বলা হয় হচ্ছে স্পিচ প্রসেসিং। মানে তুমি যেটা বলতেছো সেটাকে ওরা প্রসেস করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার হয়? এখানে ত্রিমাত্রিক ব্যবহার হয়, 3D, ঠিক আছে? আচ্ছা, মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলা হয়? এটাকে বলা হয় ন্যানো পার্টিকেল। ছোট বস্তু, অণু, পরমাণু, এই টাইপের শব্দ উল্লেখ থাকলে তুমি বুঝবা তোমাকে ন্যানো টেকনোলজির কথা বলতেছে। আচ্ছা, লুকায়িত স্তরের প্রযুক্তি কোনটি? লুকায়িত স্তরের প্রযুক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। 3টা স্তর থাকে। এটা তোমার এবার সিকিউ আসবে, যখন দেখবা ইনপুট স্তর, এটা একটা স্তর, তারপরে থাকে লুকায়িত স্তর। এই লুকায়িত স্তরেই মূলত মেন কাজটা হয়। তারপরে হচ্ছে আউটপুট স্তর। এই 3টা স্তরের কথা যখন উল্লেখ থাকে তখন বুঝবা তোমাকে এআই এর কথা বলতেছে। এআই এর মূল থিম এখানেই লুকায় আছে, ইনপুট স্তর, লুকায়িত স্তর আর আউটপুট স্তর, ঠিক আছে? এটা কিসের? এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। হার্ডওয়্যার সফটওয়্যারের সমন্বিত চিত্রায়ন যেটা, সেটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে? এগুলা মনে রাখবা, মুখস্থ করবা। এগুলা বুঝে যাওয়ার চাইতে মুখস্থ করে যাওয়া সহজ। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র হচ্ছে টেলিপ্রেজেন্স মানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? অ্যাকচুয়েটর হচ্ছে রোবটে ব্যবহার করা হয়, ঠিক আছে? এই যে রোবট যেগুলা দেখো না, আমার এই যে আমি হাত কবজি এগুলা নাড়াচাড়া করতেছি, রোবট তো স্টিলের বা প্লাস্টিকের তৈরি, তাহলে রোবট তার হাত পা নাড়াচাড়া করে কি করে? তো এই যে আমাদের যে জয়েন্ট পয়েন্ট আছে না, রোবটের এই জয়েন্ট পয়েন্ট গুলাতে একটা করে মোটর ব্যবহার করা হয়, যে মোটরটাকে বলা হয় মূলত অ্যাকচুয়েটর, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়েটর কই ব্যবহার করা হয়? এটা রোবোটিক্সে ব্যবহার করা হয়। আচ্ছা, তবে টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির প্রযুক্তি কোনটি? এটা হচ্ছে ন্যানো টেকনোলজি। ফুটবল আছে, কিন্তু ফুটবলে যদি লিক থাকে তাহলে ফুটবলটা কাজে দিবে না। ফুটবলের অতি ক্ষুদ্র ছিদ্র তুমি বন্ধ করতে পারবা কি করে? ন্যানো টেকনোলজি দিয়ে। আমি তো বললাম যে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র অণু, পরমাণু এগুলা উল্লেখ থাকলে ন্যানো টেকনোলজি হবে, ঠিক আছে? তো বলের স্থায়িত্ব বৃদ্ধি মানে কি? বল থেকে যাতে হাওয়া বের হয়ে না যায়। তো হাওয়া, একটা ছোট্ট ছিদ্র যদি থাকে হাওয়া বের হয়ে যাবে না, তাহলে ছোট ছিদ্র বন্ধ করবা কি দিয়ে? ন্যানো টেকনোলজি দিয়ে। ক্লিয়ার? এভাবে হিসাব নিকাশ করে পড়বা, তাহলে হয়ে যাবে। কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? মলিকুলার মেডিসিন তৈরি, এটা নিয়ে গন্ডগোল আছে, ঠিক আছে? কোন বইয়ে দেওয়া আছে ন্যানো টেকনোলজি,
কোনো বইয়ে দেওয়া আছে বায়ো ইনফরমেটিক্স, সঠিক হচ্ছে ন্যানো টেকনোলজি। এই যে মোল শব্দটা, অণু পরমাণু শব্দটা উল্লেখ থাকলে ন্যানো টেকনোলজি হয়। এটা নিয়ে অনেকেই বলবে যে ভাই এটা তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হতে পারে, অনেকেই বলবে বায়ো ইনফরমেটিক্স হতে পারে, না, ন্যানো টেকনোলজি হবে। ঠিক আছে, এটা কি হবে? ন্যানো টেকনোলজি হবে। কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান? আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান বলা হয় হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে। এই যে তুমি পড়ছো না বিজ্ঞান বইয়ে বা এগুলাতে পড়ছো না, ওই যে ইকোলাই ব্যাকটেরিয়া থেকে তোমার ইনসুলিন যে তৈরি করা হয়, এই প্রক্রিয়াটা কোথায় হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। এজন্য এটাকে বলা হয় আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান। জিনোম সিকোয়েন্স এর ডেটাবেস তৈরির প্রযুক্তি কোনটি? ডেটাবেস এগুলা যদি উল্লেখ থাকে তাহলে নিশ্চিন্তে থাকবা যে তোমাকে বায়ো ইনফরমেটিক্স এর কথা বলতেছে। বায়োলজি প্লাস ডেটাবেস, এই দুটো শব্দ যদি একসাথে উল্লেখ থাকে তাহলে তুমি বুঝবা যে বায়ো ইনফরমেটিক্স এর কথা বলতেছে। বায়োলজি প্লাস গণিত যদি উল্লেখ থাকে বায়ো ইনফরমেটিক্স। বললাম না বায়ো ইনফরমেটিক্স এর তিনটা উপাদান, গণিত, পরিসংখ্যান, ঠিক আছে, আর কম্পিউটার বা প্রোগ্রাম। আচ্ছা, ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরি কোনটি? এখন ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরিতে কোন ডেটাবেস ব্যবহার হয় এটা যদি বলতো তাহলে আমরা বলতাম বায়ো ইনফরমেটিক্স, কিন্তু এখানে ডেটাবেস, গণিত, বিজ্ঞান এগুলা উল্লেখ নাই, তার মানে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বুঝা গেছে? এন্ড বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কানেক্টিভিটি। এটার সাথে এই শব্দটা বিভিন্ন নামে থাকে। এটা ইন্টারনেট নামে থাকবে, ইন্টারনেট নামে থাকতে পারে, কানেক্টিভিটি নামে থাকতে পারে, সংযুক্ততা অথবা নেটওয়ার্ক। এই তিনটা চারটা শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ থাকবে, শব্দগুলা সব সেম। এটাকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বা মেরুদণ্ড। এটাকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বা বিশ্বগ্রামের মেরুদণ্ড। এই ছিল আজকে আমাদের আয়োজন। ইনশাআল্লাহ যে এমসিকিউ গুলো আমি আলোচনা করলাম এবং যেভাবে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে আমি আলোচনা করেছি, এই আলোচনাটা যদি তুমি শুনে যাও ইনশাআল্লাহ এখান থেকে তুমি যথেষ্ট পরিমাণ এমসিকিউ কমন পাবা। এটার ক্লাসের উপরেই শুধু নির্ভর করবা না, এছাড়াও তোমার হাতের কাছে যে বইপত্র আছে বা তুমি যে টিচারের কাছে পড়ছো বা যে বই পড়ে তুমি বড় হয়েছো সেগুলা নিশ্চিন্তে আরেকবার রিভিশন দিবা। তার সাথে সাথে তুমি আমার এই ক্লাসটাও যদি দেখে রাখো তাহলে তোমার যতটুকু প্রিপারেশন ছিল প্রিপারেশনটা তার চাইতে 2 ধাপ অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন হবে। কেউই মনে করবা না যে ভাইয়ার এই ক্লাসটা আমি করে গেলাম এখান থেকে 25টা এমসিকিউ কমন পাবো একদম সব মেরে দিয়ে চলে আসবো। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আমরা এই প্রশ্নগুলো কই থেকে বের করছি বলো? আমি কি কোশ্চিন দেখে আসছি এসে প্রশ্নগুলো সেট করছি? করি নাই। আমরা বিগত যত বছরে আইসিটি যত কোশ্চিন হয়েছে সবগুলা বসে বসে আমরা, তোমার প্রান্ত স্যার, আমরা সবাই মিলে অ্যানালাইসিস করছি। করার পর আমাদের আউটপুটে যে প্রশ্নগুলো বের হয়েছে, মনে হয়েছে যে এই প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষাতে, আমরা সেটা সেট করছি এখানে। এমন না তোমার প্রান্ত স্যারও কোশ্চিন দেখেনি, আমিও কোশ্চিন দেখিনি। আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এক্সপেরিয়েন্স আর দুইটা হচ্ছে এই জিনিসটাকে প্রসেস করার ক্ষমতা। এই দুইটা দিয়ে আমরা এই প্রশ্নগুলা খুঁজে বের করছি।